আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। 11টায় ফোন দেন, আমি ক্লাসে। আমি এখন ক্লাসে আমি ক্লাসে আগে ফোনটা দিলে ভালো হইতো, নটাই আমার ক্লাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছেন। অনেকেই জয়েন করেছেন। আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই অনেকেই আপনারা জয়েন করেছেন, কাইন্ডলি জানাবেন সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইতিমধ্যেই অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লয়ের মধ্যে আমাদের যে 7 লস, আমরা 7 লসের যে কথা বলছি, এই 7 লসের মধ্যে এভিডেন্স অ্যাক্ট তুলনামূলক একটু কমপ্লেক্স আছে। আপনারা যদি এভিডেন্স অ্যাক্টটা যদি আয়ত্তে আনতে পারেন, আমার মনে হয় আপনাদের আর টেনশন করতে হবে না। মূলত এই লটা হচ্ছে একটু কমপ্লেক্স, মানে কম্পারেটিভলি কমপ্লেক্স বাকিগুলোর চেয়ে। আসসালামু আলাইকুম, ক্লিয়ার? অনেকে বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? ভালো আছি। গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যে বিষয়গুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল। প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট আলোচনা করেছি, এটি কত সালের আইন, কে প্রণয়ন করেছে, কত সালে ড্রাফট হয়েছে, এবং একই সাথে কোন কোন বিষয় নিয়ে সাক্ষ্য দেওয়া যাবে, বিষয়গুলো নিয়ে আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি। কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং হচ্ছে রিলিভেন্ট ফ্যাক্ট নিয়ে, এগুলো হয়তো আমাদের মনে আছে। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ধারাগুলো দেখেছি, সেকশন 6, 7, 8, 9, 10, এগুলো আমরা একেবারে স্টেপ বাই স্টেপ আমরা পড়ার চেষ্টা করেছি। এরপর আমরা সেকেন্ড ক্লাসে গিয়ে হোয়াট ইজ এডমিশন নিয়ে আমরা অনেক কথাবার্তা আমরা বলেছি। কোন কোন ক্ষেত্রে এডমিশন রিলিভেন্ট হতে পারে সেগুলো আমরা সেকশন 17 থেকে স্টার্ট করে 22 পর্যন্ত আমরা বলেছি, যেগুলো আপনার হচ্ছে শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আমরা ফৌজদারি মামলার যে বিষয়গুলো, এগুলো সেকশন 24 থেকে স্টার্ট করে আমরা 29 পর্যন্ত দেখেছি। হয়তো আপনাদের বিষয়গুলো মনে আছে। আসসালামু আলাইকুম, আপনি কি সুস্থ হয়েছেন বলেছেন তাহমিদা মন? আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। তবে আমার ক্ষেত্রে সবসময় আমি যেটা অনুসরণ করি সেটা হচ্ছে, আমি যদি কোনো কারণে অসুস্থতা অনুভব করি, আমি কিন্তু ক্লাস নিই না। এটা আমি আগে থেকে আপনাদেরকে বলেছি, কারণ অসুস্থতা নিয়ে ক্লাসে এসে দাঁড়িয়ে ক্লাস নেওয়াটা সো ডিফিকাল্ট, ক্লাসটা এনজয়েবল হবে না। আমরা চাই একটু চিল মোডে ক্লাস নেওয়ার জন্য। প্যারানাই চিল মোডে আমাদের ক্লাস হবে, এবং আশা করি আমাদের ক্লাসের প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারবেন। অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আশা করি সবাই যারা এখনো জয়েন করেন দ্রুত জয়েন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিরুল ইসলাম জয়েন করেছে, তানহা জাহান জয়েন করেছে, সুনিয়া নুসরাত নাসরিন বেগম ফ্রম ঢাকা থেকে জয়েন করেছে, রোমানা জয়েন করেছে, আব্দুল কাদের, তাহমিনা মুন, তসনিম আহমেদ, রোজিনা আক্তার, কাকুল ইসলাম, ডিএস সোহাগ, অনেকে আপনারা জয়েন করেছেন। শিউলিয়া আয়ান জয়েন করেছে, হোভ ইউ আর ডুইং ওয়েল, তাসমিন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ফাতিমা রুমি জয়েন করেছে, শারমিন সিমি জয়েন করেছে, তানজিল, আর অনেকে আপনারা জয়েন করেছেন।
আসসালামু আলাইকুম স্যার বলেছেন সাবিরা ইসলাম শাতু। রোকেয়া ওয়াজেদ উর্মি জয়েন করেছে, শোনা যাচ্ছে বলেছেন আবু বকর সিদ্দিক মলি মজুমদার জয়েন করেছে ফ্রম ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে জয়েন করেছে। এখানে ইউকে থেকে অনেক কিছু পড়াশোনা করছে, সুইজারল্যান্ড থেকেও আছে, মানে দেশের বাইরে থেকে অনেকে কিন্তু আমাদের সাথে আছে। নুসরাত জাহান জুই জয়েন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আর অনেকে আপনারা জয়েন করেছেন। ভাইয়া স্পেসিফিক আর লিমিটেশন মনে থাকে না, ভুলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। না, ভুলে যাওয়া এটা হচ্ছে ভেরি সিম্পল থিং, এটা নিয়ে টেনশনের কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। ভুলে যাবেন, আবার পড়বেন, এভাবে তো আসলে আমরা সবগুলো বিষয় আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। আজকের সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম সেকশন হচ্ছে 32, এটা বার কাউন্সিল জুডিশিয়ারি পরীক্ষার জন্য, বিজেএস পরীক্ষা প্লাস হচ্ছে বার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা দ্বারা 5 স্টার সেকশন 32 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 32-তে যে বিষয়টা বলা আছে আমরা সেটা দিয়ে আজকের সেশনটা স্টার্ট করতে চাই, এবং এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, প্রশ্ন আসবেই, এভাবে আমরা বলতে পারি সেকশন 32। আচ্ছা, কোনো একজন ব্যক্তির, কিছু কিছু ব্যক্তি আছে যারা একটা কথা বলে ফেলেছে, যারা একটা কাজ করে ফেলেছে, কিন্তু তাদেরকে পরবর্তীতে আমরা কিন্তু পাই না, এরকম হতে পারে। নানা কারণে আমরা একজন ব্যক্তি যে একটা কথা বলেছে একটা বিষয় নিয়ে, তাকে আমরা নাও পেতে পারি, অনেকগুলো কারণ আমরা না পেতে পারি। এমনও হইতে পারে উনি কথাটা বলার পরে, কাজটা করার পরে মারা গেছেন। এমনও হইতে পারে তাকে আর পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড। এমনও হইতে পারে আপনার হচ্ছে আরো অনেকগুলো প্রবলেম, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা হচ্ছে সেই আপনার সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে গেছে। ঠিক আছে, ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, হু বিকাম ইনকেপেবল অফ আপনার হচ্ছে গিভিং এভিডেন্স, ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, অফ গিভিং এভিডেন্স, যিনি আপনার হচ্ছে শাস্তি দেওয়ার কি হয়ে গেছে, অযোগ্য হয়ে গেছে, সাক্ষী দিতে পারছে না, অনেক সিভিয়ার লেভেলের সিক। অথবা এমনও হইতে পারে যে মামলার নেচার, এই মামলায় ওনাকে একেবারেই আপনার হচ্ছে খুলনা থেকে এনে সাক্ষী দেওয়ানো, বিচারকের কাছে মনে হচ্ছে এটা একেবারেই কোনো দরকার নেই, আননেসেসারি মনে হচ্ছে, তাকে হাজির করে নিয়ে আসা, এত দূর থেকে হাজির করে তাকে নিয়ে আসা, এটা আদালতের কাছে মনে হচ্ছে এটা একেবারেই আননেসেসারি, এবং এখানে নিয়ে আসাটা অনেক বেশি ডিলে হবে এবং অনেক টাকা খরচ হবে, তাকে নিয়ে আসতে অনেক ডিলে হবে এবং অনেক টাকা পয়সা কি হবে আপনার খরচ হবে, এরকম মনে হইতে পারে। তাহলে কিছু কিছু ব্যক্তি তারা একটা কথা বলে ফেলেছে, সে কিন্তু মারা গেছে, নট ফাউন্ড, পাওয়া যাচ্ছে না, এখন সাক্ষ্য দিতে সেই বিকাম ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, অথবা হচ্ছে ডিলে এবং এক্সপেন্সের কারণে ওনাকে নিয়ে আসা সম্ভব না। এই ধরনের ব্যক্তিদের কথা, বক্তব্য, কাজও কিন্তু অনেক সময় প্রাসঙ্গিক হতে পারে, আপনি কোর্টে বিষয়গুলো নিয়ে আসতে পারবেন অনেক সময়। কোন কোন ক্ষেত্রে তাদের কথাগুলো, তাদের কাজগুলো আপনি কোর্টে সাক্ষ্য হিসেবে আপনি সাবমিট করতে পারবেন, কখন সেটি প্রাসঙ্গিক হতে পারে, এটার মোট 8টা ক্ষেত্রের কথা বলা আছে, যে ক্ষেত্রে আপনি সেটা নিয়ে আসতে পারবেন। 32-এর 1 নম্বর যেটা ক্ষেত্র আছে, 32-এর 1, সেটি হচ্ছে কোনো একজন ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কিত, কজ অফ ডেথ। তাহলে মৃত্যুর কারণ, কজ অফ ডেথ, অথবা উনি কোন পরিস্থিতিতে, কোন সার্কামস্টেন্সে উনি মৃত্যুবরণ করেছেন, এই সম্পর্কে যদি উনি কোনো কথা যদি বলে থাকে, উনি কোনো বক্তব্য যদি দিয়ে থাকে, উনি যদি কোনো কথা বলে থাকে, কাকে বলেছে কথাটা মারা যাওয়ার আগে, যে কাউকে বলেছে, পুলিশকে বললেও সমস্যা নাই, হসপিটালের নার্সকে বললেও সমস্যা নাই, বন্ধুকে বললেও সমস্যা নাই, মেয়ে বন্ধুকে বললেও সমস্যা নাই, ছেলে বন্ধুকে বললেও সমস্যা নাই, যাকেও, যে কাউকে সে বলতে পারে, উনি মারা যাওয়ার আগে ওনার মৃত্যুর কারণ সম্পর্কে বলে গেছে, আমাকে মেরেছে ছুরি দিয়ে মিস্টার রহিম, আমাকে যিনি মেরেছে উনি লম্বা, আমাকে যিনি মেরেছে উনি অনেক কিউট, আমাকে যিনি মেরেছে উনি ভয়ানক চেহারার, ওনার লম্বা লম্বা দাড়ি আছে, ওনার একদম দাড়ি নেই, ওনার কুচা কুচা দাড়ি আছে, আমাকে যিনি মেরেছে উনি একেবারেই কালো, আমাকে যিনি মেরে, নানা ধরনের কথা বলেছে, দেন উনি মারা গেছে। এখন ওনার মারা যাওয়ার পরে যখন বিচার হচ্ছে, ডিউরিং ট্রায়াল, এই যে উনি যে তার বিফোর ডেথ, মারা যাওয়ার আগে যে কথাগুলো বলেছে, এই কথাগুলো কিন্তু কোর্টে বলতে পারবে। যাকে বলেছে উনি কোর্টে এসে বলবে, মাননীয় আদালত উনি মারা যাওয়ার আগে আমাকে বলেছে, ওনাকে মেরেছে যে সে হচ্ছে 6 ফিট লম্বা, সে অনেক লম্বা, সে কথাটা বলে গেছে। উনি মারা যাওয়ার আগে বলেছে ওনাকে বিষ পান করে মারা হয়েছে, উনি মারা যাওয়ার আগে বলেছে ওনাকে আগের
মেয়ে বন্ধু মেরেছে, এই ধরনের কথাগুলো উনি বলে গিয়েছিল। দেন উনি মারা গেছে। যখন ওনার কজ অফ ডেথ নিয়ে যখন কোয়েশ্চেন অ্যারাইজ হবে, মামলা হবে, বিচার হবে, তখন যে ব্যক্তিকে উনি এই কথাগুলো বলেছে উনি এসে কোর্টে বলতে পারবে। শুধু মুখে বললে না, উনি ইশারায় বললেও হবে, অথবা উনি কাগজে লিখে দিলেও হবে, ওরাল হলেও হবে, ডকুমেন্টারি হলেও হবে, রিটেন হলেও হবে, সাইন হলেও হবে, যেভাবেই হোক। যখন হোয়াট ইজ কজ অফ ডেথ, ইন দ্যাট কেস আপনার এই বিষয়টা আনা যাবে, যদিও ওই ব্যক্তিটাকে আনা যাচ্ছে না, কারণ উনি ডেথ। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা তার সাক্ষ্যটা কি করতে পারবেন, এখানে দিতে পারবেন, এবং এটা প্রাসঙ্গিক হবে, রিলিভেন্ট হবে। তাহলে কজ অফ ডেথ, এটাকে অনেক সময় আমরা বলি ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা বলি। এই ডাইং ডিক্লারেশন নিয়ে পরীক্ষায়, রিটেন পরীক্ষায় প্রশ্ন আসবে। ডাইং ডিক্লারেশন নিয়ে অনেক কিছু আমাদের পড়তে হবে। এখানে আরেকটা কথা বলা আছে, সেটা কি জানেন? এখন ধরেন উনি মারা যাওয়ার আগে একটা স্টেটমেন্ট দিয়েছে। এখন যদি উনি মারা না যায়, তখন কি হবে? তখন কি এটা ডাইং ডিক্লারেশন হবে? না, তখন এটা ডাইং ডিক্লারেশন হবে না। তখন এটা করোবোরেটিভ এভিডেন্স হবে, সমর্থনমূলক সাক্ষ্য হবে। তখন যখন ওনার বিচার হবে, যে যারা ওনাকে মেরেছে, তখন উনি মৃত্যুর আগে যে কথাটা বলেছে, এটা সাপোর্টিভ একটা এভিডেন্স হবে, করোবোরেটিভ একটা এভিডেন্স হবে। আমি কি বুঝাইতে পেরেছি? কমেন্টে জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খালেদ ভাই নির্বাচনে জয়লাভ করতে পারে নাই, তাই মনটা খারাপ। আচ্ছা, মোহাম্মদ আলামিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনার মন খারাপ। তাপস ত্রিপুরা বলছেন গ্রিটিং ফ্রম খাগড়াছড়ি, সাউন্ড আজ অনেক বেশি। আজকে সাউন্ড বেশি। ভাইয়া শুরু করে দেন। আপনার শরীরটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। 32 দ্বারা খণ্ডানোর বিধান আছে কিনা, প্রশ্নটা আরো ক্লিয়ারলি করেন স্যার। আপনি এখন ভালো আছেন? ভালো আছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানাবেন কমেন্টে। একটা কথা আমি আগেও বলেছি, সবাই সব কাজ করতে পারবে না, সবাই সব কাজ করতে পারে না। যেমন আজকের ক্লাসটাও অনেকেই আছে যে শেষ পর্যন্ত থাকতে পারবে না, এত ব্যস্ত মানুষ, আসলে এত ব্যস্তরা পরীক্ষা পাস করতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি। তাহলে আমরা দেখলাম এই কজ অফ ডেথ সম্পর্কেও কিন্তু এই ব্যক্তিদের যে কথাগুলো, ওনাদেরকে এখন কোর্টে আনা যাচ্ছে না, এই কথাগুলো আপনি বলতে পারবেন। এরকম এখানে 8টা ক্ষেত্র আছে, বাকিগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, মুখে বলে ফেলবো। এমডি আনোয়ার বলছেন, সেই যদি মারা না যায়, সেই যদি মারা না গেলে কি হবে সেটাও বলেছে। তখন সেটি ডাইং ডিক্লারেশন হবে না, এবং সেটিকে তখন আমরা বলবো করোবোরেটিভ এভিডেন্স, সমর্থনমূলক সাক্ষ্য। সমর্থনমূলক সাক্ষ্য কোর্টে যখন একটা সাবস্ট্যান্টিভ এভিডেন্স দেওয়া হবে, মৌলিক এভিডেন্স দেওয়া হবে, এগুলোকে দিয়ে আমরা সাপোর্ট দিব। ঠিক আছে, একজন সাক্ষী এসে বললো যে ওনাকে দা দিয়ে কোপাতে আমি দেখেছি, আর যাকে কুপিয়েছে উনি বলেছে যে কি আমাকে দা দিয়ে কুপিয়েছে মিস্টার রহিম। তাহলে ওই যে মেইন সাক্ষী যে কথাটা বলেছে, এটা দিয়ে আমরা সেটাকে কি দিব? সাপোর্ট দিব, আমরা করোবোরেট করব। তখন ইট উইল বি করোবোরেটিভ এভিডেন্স আন্ডার সেকশন 157 অফ দিস অ্যাক্ট, অফ দিস এভিডেন্স অ্যাক্ট। আমরা কি বুঝাতে পেরেছি? জানাবেন কমেন্টে। এবারে আমরা এখানে আরো যে বিষয়গুলো আছে, আরো অনেকগুলো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আপনি কোর্টে সাক্ষ্য দিতে পারবেন, স্টেটমেন্ট দিতে পারবেন, যদিও যিনি কথাটা বলেছে, যিনি কথাটা লিখেছে, উনি কোর্টে আসে নাই। ঠিক আছে, এই কারণে আসে না, হয় মারা গেছে, না হয় নট ফাউন্ড, না হয় হি হ্যাজ বিকাম ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, অথবা তাকে কোর্টে নিয়ে আসাটা কোর্টের কাছে মনে হচ্ছে আনরিজনেবল। কেন আনরিজনেবল? কারণ আনতে আননেসেসারি ডিলে হবে, এবং হচ্ছে আননেসেসারি এখানে এক্সপেন্স হওয়ার পসিবিলিটি আছে। 2 নম্বরে যে বিষয়টা বলা আছে, আমরা যদি একটু দেখি, পরীক্ষায় প্রশ্ন, যে সাক্ষী দিতে আসবে সে নিজে খুনি হয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি বলে তার বউ মেরেছে, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট থিং। এটা তখন অন্যগুলো বিষয় আছে। আমরা যে বিষয়গুলো বলছি এটা হচ্ছে আলাদা একটা বিষয়। ঠিক আছে, মিথ্যা সাক্ষ্য দিলে কি হইতে পারে সেটা আমরা প্যানাল কোড যখন পড়াবো তখন সেখানে আমরা আলোচনা করব। মিথ্যা সাক্ষ্য দিলে কি কি প্রবলেম হতে পারে, 190, 91, 92 এই বিষয়ে, গিভিং ফলস এভিডেন্স বিষয়ে আপনার হচ্ছে কি পানিশমেন্টের কথা বলা আছে। আচ্ছা, বাংলা সিনেমায় দৃশ্য মনে পড়েছে বলেছেন নুসরাত জাহান জুই। আচ্ছা, ক্লিয়ার। সমর্থনমূলক সাক্ষ্যের ইংলিশ টার্মস আরেকবার বলবেন, এটাকে বলা হয় করোবোরেটিভ এভিডেন্স। করোবোরেটিভ এভিডেন্স। ওকে, এবারে আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব। 2 নাম্বার, 3 নাম্বার এগুলো আমরা লিখবো না, এগুলো মুখে বলে ফেলি। 2 নাম্বার প্রিলি মাস্টারের পেজ নাম্বার 490, নতুন এডিশন। 2 নাম্বারে যেটা বলা আছে, সাধারণ কার্যক্রম পরিচালনা করার সময় প্রদত্ত। সাধারণ কার্যক্রম, যেমন ধরেন আমার এখানে একজন অফিসার জব করে, তাহলে সেই
কে ভর্তি হচ্ছে, কত টাকা দিচ্ছে, উনি কিন্তু এগুলো সব লিখে নিচ্ছে। পরে এটা নিয়ে যদি কোনো প্রবলেম হয়, উনি যেটা লিখেছে সেটা এখানে আপনার আনা যাবে, এটা সাবমিট করা যাবে। ঠিক আছে। তারপরে এরকম আরো অনেকগুলো উদাহরণ আপনারা দিতে পারেন। যেমন ধরেন প্রশ্ন উঠেছে যে আপনার জন্ম তারিখ কবে আপনার ছেলের, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। যেই হসপিটালে আপনার ছেলে জন্মগ্রহণ করেছে সেখানে ডাক্তার রেজিস্ট্রি খাতায় কিন্তু আপনার এন্ট্রি করেছে, সেখানে লিখেছে, তাহলে ওইটা আপনি আনতে পারবেন। কারণ এটা আপনার হচ্ছে একটা কোথায় দেওয়া হয়েছে, আপনার কোর্স অফ বিজনেস, একটা কাজের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে আপনার হচ্ছে কেউ একজন আপনার টাকা পয়সা আত্মসাৎ করেছে কিনা, তাহলে উনি টাকা পয়সা যখন ক্যালকুলেশন করেছে, উনি খাতার মধ্যে যে এন্ট্রিগুলো করেছে এগুলো আপনি নিয়ে আসতে পারবেন। এরকম কিছু উদাহরণ এখানে দিয়ে আছে। তাহলে 2 নম্বরে হচ্ছে সাধারণ কার্যক্রম পরিচালনা করার সময়, এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, একটু দেখে নিতে পারেন। 3 নম্বর হচ্ছে প্রদানকারীর স্বার্থ বিরোধী বিবৃতি। 3 নম্বর এগেইনস্ট ইন্টারেস্ট অফ মেকার। এগেইনস্ট ইন্টারেস্ট অফ মেকার, যিনি লিখেছে এটা ওনার স্বার্থ বিরোধী, ওনার নিজের এগেইনস্টে চলে যাচ্ছে, ওনার নিজের এগেইনস্টে চলে যাচ্ছে, টাকাটা ওনাকে দিতে হচ্ছে, কাজটা ওনাকেই করতে হচ্ছে, মানে ওনার বিরুদ্ধে। ঠিক আছে, এরকম হইলেও আপনার হচ্ছে এটা রিলিভেন্ট হিসেবে আনতে পারবেন। আচ্ছা, এরপরে তারপরে 4 নম্বরটা একটু দেখে নিতে পারেন। সর্বসাধারণের অধিকার বা প্রথা বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যদি কোনো বিবৃতি দেয়, তখন আপনি এটা এখানে বলতে পারবেন। যেমন ধরেন আমাদের এলাকার এক মেম্বার বলেছিল যে আপনাদের একটা রোডের মধ্য দিয়ে আপনাদের হাঁটার অধিকার আছে, পরে মেম্বারটা মারা যায়, তাহলে কোনোদিন যদি হাঁটার অধিকার নিয়ে যদি মামলা হয়, তাহলে মেম্বারের কথাটা এনে সেখানে বলতে পারবেন, কারণ উনি যেটা বলেছে এটা হচ্ছে কমন ইন্টারেস্টের একটা কথা, এটা হচ্ছে প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট একটা কথা। 5 নাম্বার সম্পর্কের অস্তিত্ব সম্পর্কিত বিবৃতি। এখন প্রশ্ন উঠেছে রক্তের সম্পর্কিত কিনা, বৈবাহিক সম্পর্ক কিনা, দত্তক নিয়েছে কিনা, এই ধরনের একটা প্রশ্ন উঠেছে, মামলা হয়েছে। এখন এখানে আপনি তাদের সাক্ষ্য আনতে পারবেন যাদের সাথে ওনাদের সম্পর্ক আছে। ঠিক আছে। এখন প্রশ্ন উঠেছে করিম আপনার ভাই কিনা, রহিম আপনার জামাই কিনা, সকিনা আপনার স্ত্রী কিনা, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যাদের এই বিষয়গুলো জানার সুযোগ আছে, তারা যদি এই বিষয়ে যদি কোনো বক্তব্য দেয়, সেটা আপনি এখানে আনতে পারবেন, যদিও তারা মৃত, নট ফাউন্ড, ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, ডিলে এক্সপেন্স এন্ড আদার্স বিষয়গুলো, সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে আপনি বিষয়টা কোর্টে এসে বলতে পারবেন। 3 নম্বরটা হচ্ছে সর্বসাধারণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানকারী বিবৃতি। তাহলে একটা মতামত দেওয়া হয়েছে যেটা আসলে সবার স্বার্থ, একটা খেলার মাঠে আপনাদের খেলার অধিকার আছে কিনা, এটা নিয়ে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিল অনেক আগে, পত্রিকায় কলাম লিখেছিল, আপনি ওটা কোর্টে সাবমিট করতে পারবেন, যদিও উনি কোর্টে আসবে না, উনি কোর্টে আসলে তার এগুলো বলার দরকার নাই, উনি আসতে পারছেন এই 4টা কারণের যে কোনো একটা কারণে, এই জন্য আমরা আসলে কথাগুলো এখানে নিয়ে আসতেছি, ওই স্টেটমেন্টটা আমরা কোর্টে সাবমিট করতেছি। উনি আসলে তার আমাদের এটা সাবমিট করার দরকার ছিল না, আমরা বিবৃতিটা সাবমিট করতেছি যেহেতু উনি আসছেন না এই সব কারণে, যে কোনো একটা কারণে। ওকে, তাহলে 4 নম্বরটা আমরা বললাম। তারপরে হচ্ছে 5 নাম্বার উইল বা দলিলে লিপিবদ্ধ পরিবার সম্পর্কিত বিবৃতি যদি থাকে, এটা বিভিন্ন বিবৃতি হইতে পারে, কবর স্মৃতি ফলক, পারিবারিক চিত্র, এখানে বংশ তালিকা, তাহলে এই ক্ষেত্রেও আপনি যদি কোনো বিবৃতি যদি থাকে এই সম্পর্কিত মানুষদের, সেটাও আপনি আনতে পারবেন। এরপর আপনার হচ্ছে 6 নম্বরে দলিল উইল, এটা আমরা বলেছি। 8 নম্বরটা একটু দেখে নেবেন, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। 8 নম্বরে যে এটা 7 নম্বরে এটা 8 নম্বরে যেটা বলা আছে, কয়েকজন ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিবৃতি, বিচার্য বিষয়ে প্রাসঙ্গিক কোন অভিব্যক্তি, জাস্ট এগুলো একটু দেখে নেবেন, ভেরি লেস ইম্পর্টেন্ট, এগুলো আমরা রিটেনের ক্ষেত্রে দেখব। রিটেনের ক্ষেত্রে এখানে প্রশ্ন যেখান থেকে আসে সেটি হচ্ছে 32-এ কোন কোন গ্রাউন্ডে আপনি তাদের অ্যাবসেন্সে তাদের স্টেটমেন্টগুলো কোর্টে রিলিভেন্ট হতে পারবেন। তাহলে কারা কারা বলেন তো দেখি, যারা ডেড, যারা হচ্ছে ইনকেপেবল, বিকাম ইনকেপেবল আপনার হচ্ছে গিভিং, ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, আর একটা হচ্ছে ডিলে, আননেসেসারি ডিলে হবে তাদেরকে যদি নিয়ে আসা হয়, এবং হচ্ছে অনেক বেশি এক্সপেন্স হবে, এবং যারা হচ্ছে নট ফাউন্ড। মোট 4 ধরনের পার্সন আছে, যে কোনো এক ধরনের পার্সনের বিবৃতি, স্টেটমেন্টকে আমরা কোর্টে সাবমিট করতে পারবো, যদিও তারা আসতেছে না, এই কারণে কোন কোন ক্ষেত্রে করা যাবে। 1 নম্বর হচ্ছে 32-এর 1, আপনার এটাকে আমরা বলি ডাইং ডিক্লারেশন। পরীক্ষায় যত প্রশ্ন আসছে এই একটা থেকে আসছে, আপনি প্রিভিয়াস প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি আপনার, সেই ক্ষেত্রে আমরা দেখব প্রশ্নগুলো সবগুলো আসছে 1 নম্বর থেকে। দেখি প্রশ্ন অ্যানালাইসিস করি। আজ পরীক্ষায় অনেকে পাশ করার স্বপ্ন দেখে, কিন্তু 1 ঘন্টার একটা ক্লাসে কিন্তু সেই পুরো টাইম থাকার মতো ধৈর্য তার নেই, সে ব্যক্তিও পাশ করার স্বপ্ন দেখে, সেও চিন্তা করে যে আমিও পাশ করবো। এত সহজ হয়ে গেছে পাশের বিষয়টা। আমরা একটু দেখে নিতে চাই কি কি প্রশ্ন করা হয়েছে।
মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে? সপ্তম জুডিশিয়ারির প্রশ্ন। দেখি পারেন কিনা, উত্তর দেখার চেষ্টা করবেন না। মৃত্যুর কারণ, সম্পত্তির দান, বৈবাহিক সম্পর্ক নাকি পিতৃত্বের দাবি? কমেন্টে জানাবেন। আর একটা প্রশ্ন করেছে, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন হু ইজ ডেড অর ক্যানট বি ফাউন্ড এটসেট্রা ইজ রিলিভেন্ট, বিধানটি এভিডেন্স অ্যাক্টের কোথায় আছে? ইংরেজি না পারলে পরীক্ষা লিখতে পারবেন? জীবনেও পারবেন না। এই জন্য আমি ইংলিশ বেসড একটু প্রায়োরিটি দিই। আচ্ছা, এবার দেখি এটা আপনারা আনসার করেন। 3 নম্বর প্রশ্ন, অ্যাডভোকেটশিপ 2012। কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে গ্রহণযোগ্য? দেখি পারেন কিনা। 4 নম্বর, ডাইং ডিক্লারেশন করা যায় কার নিকট? ম্যাজিস্ট্রেটের নিকট, পুলিশের নিকট, ডাক্তারের নিকট নাকি যে কারো কাছে? 5 নম্বর, মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? এগুলো কিন্তু বলে ফেলেছি আমি। ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট এটা করা যায় না, এটা কি সত্য? এটা মিথ্যা, কারণ আমরা জানি কার নিকট করা যায়। পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়, এটাও সত্য নয়, কারণ সবার কাছে করা যায়। মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার না, সবার কাছে করা যায়, এটাও মিথ্যা। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট দেওয়া যাবে, এটা হচ্ছে 12তম জুডিশিয়ারির প্রশ্ন। তাহলে এটাও আপনারা পারবেন। 6 নম্বর, বি একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এ এসে কোর্টকে বলতে চায় যে মাননীয় আদালত, এ ধরনের একটা ডিক্লারেশন আছে। এখানে একে কি প্রমাণ করতে হবে বলেন তো? বি এর জীবনকাল, বি এর মৃত্যু, বি এর অসুস্থতা, বি এর হাসপাতাল ত্যাগ, কোনটা? 7 নম্বর, মৃত্যুকালীন ঘোষণা কখন গ্রহণীয়? কেবল ফৌজদারি মামলায়, কেবল দেওয়ানি মামলায়, দেওয়ানি ফৌজদারি দুটাই, নাকি কেবল ঘোষণাকারীর মৃত্যুর কারণ সংশ্লিষ্ট ফৌজদারি কার্য দ্বারাই? কমেন্টে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সবগুলো প্রশ্ন মানে 99% প্রশ্ন করা হয়েছে আপনার হচ্ছে 32-এর 1 থেকে প্রশ্নগুলো করা হয়েছে। প্রথমত, আমরা যারা পাস করতে চাই আমাদেরকে জানতে হবে যে প্রশ্ন আসার এরিয়া কোনটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো সবাই পারবেন। আমরা এবার চলে যাব আর একটা সেকশনে। তাহলে সেকশন 32 নিয়ে আশা করি আপনাদেরকে আটকানোর মতো সামর্থ্য, আশা করি যিনি প্রশ্ন করবে ওনার আশা করি উনি আপনাদেরকে আটকাতে পারবে না, কারণ আমরা বুঝে গেছি প্রশ্ন কোন জায়গা থেকে আসে এবং আসলে পড়তে হয় কোন বিষয়টা। কিছু কিছু কঠিন উদাহরণ আছে, কঠিন বিষয় আছে, অনেকে আছে সেগুলো নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, সাধনা করে, যেটি আমার কাছে মনে হয় এটা হচ্ছে আসলে অপ্রয়োজনীয় কাজ। কারণ পরীক্ষায় পাশ করার যেই আমাদের উদ্দেশ্য, এটা কিন্তু ডিফারেন্ট একটা সিস্টেম, ডিফারেন্ট একটা ওয়ে। এটার জন্য রিসার্চের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার কিভাবে প্রশ্নগুলো হবে, কোন জায়গা থেকে হবে, এটা আমাদেরকে একটা আইডিয়া নেওয়া, এস্টাবলিশ করা। এবার আমরা দেখব 33 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ধারা। তাহলে আমরা যখন 32 আমরা আলোচনা করেছি, এখানে আমরা আমরা 32-এর বিষয়টা বুঝে গেছি। একটা মামলা হয়েছে, আমরা তখন একজন ব্যক্তি যিনি ডেড, যিনি নট ফাউন্ড, যিনি বিকাম ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, এবং যাকে কোর্টে আনাটা মনে হচ্ছে আননেসেসারি ডিলে এবং হিউজ অ্যামাউন্ট অফ এক্সপেন্স হবে, তাদেরকে কোর্টে না এনে তাদের বক্তব্যটা আমরা কোর্টে সাবমিট করেছি জাস্ট একটা মামলায়। 33-এর যে বিষয়টা, এটা একটু ডিফারেন্ট। এটা কিরকম? অলরেডি একটা মামলা চলমান আছে, একটা ট্রায়াল চলছে, ডিউরিং ট্রায়াল এখানে একজন সাক্ষী একটা বক্তব্য রেখেছে প্রথমবার। তাহলে একটা মামলা কিন্তু অনেকগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ একটা মামলা সামনে যাই। 33-এ বলা হচ্ছে একটা মামলার মধ্যে কোনো একজন ব্যক্তি যে কথাটা বলেছে, এই মামলার যে পরবর্তী যে স্টেপগুলো আছে, এই ক্ষেত্রেও এই কথাটা, প্রথম যে কথাটা উনি বলেছে, এইখানে সেটা রেফার করা যাবে, রিলিভেন্ট করা যাবে। ওনাকে যদি আনা না গেলে শুধু এটা বললে হবে যে এই মামলায় এত তারিখ উনি এই ধরনের কথা বলেছে, এটা আপনি পরবর্তীতে ওই মামলার আরেকটা স্টেপের মধ্যে এই কথাটা আপনি বলতে পারবেন। এটা হচ্ছে এখানে রিলিভেন্ট। আপনি সেখানে সেটা কি করতে পারবেন? রেফার করতে পারবেন। এটা কিন্তু প্রাসঙ্গিক একটা মামলায়। তাহলে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, উনি কই, উনি আসতেছে না কেন? ওই যে সেম কাহিনী, উনি ডেড, উনি নট ফাউন্ড, উনি ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, এবং ওনাকে আনতে অনেক টাকা পয়সার দরকার হচ্ছে,
আরেকটা কারণ আছে, বিরোধী পক্ষ ওনাকে কোর্টে আসতে দিচ্ছে না, ওনাকে কোর্ট থেকে বিরত রেখেছে ফোর্সের মাধ্যমে, জোর পূর্বক। এই জন্য একটা মামলায় উনি যে কথাটা বলেছে, ওই মামলার আরেকটা স্টেপে, অনেকগুলো স্টেপ আছে, ওখানে এটা আমরা রেফার করতে পারবো, এটা আমরা এখানে রিলিভেন্ট হিসেবে কোর্টকে দেখাইতে পারবো, মাননীয় আদালত উনি এই কথাটা বলেছে, ওনাকে না এনে আমরা এটা রেফার করতে পারবো। অথবা অলরেডি এই যে একটা মামলায় উনি বলেছে, এই মামলায় উনি যে কথাগুলো বলেছে, যদি আরেকটা কখনো সেকেন্ড মামলা হয়, এই মামলার সম্পর্কিত কোনো বিষয়ে এখানে যারা পক্ষ ছিল এ এবং বি, তাদের মধ্যে যদি পরবর্তীতে যদি কোনো যদি মামলা যদি হয়, এই মামলায় সাক্ষী এই মামলার মধ্যে যে কথাগুলো বলেছে, এই মামলায় আমরা সেটা রেফার করতে পারবো এবং এটা এখানে রিলিভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে একই মামলায় সেকেন্ড বার আমরা প্রাসঙ্গিক হিসাবে সাবমিট করতে পারবো, অথবা দ্বিতীয় যদি আরেকটা মামলা হয় একই পার্টিসের মধ্যে, তখন আমরা সেটা সেখানে রেফার করতে পারবো এবং এটা এখানে প্রাসঙ্গিক হবে। কখন আমরা রেফার করব একই মামলায় বা আরেকটা মামলায়? যখন পার্টিটা হবে মৃত, সাক্ষী হবে মৃত, উইটনেস হবে মৃত, ডেড উইটনেস হবে মৃত, অথবা তাকে পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড, অথবা হি হ্যাজ বিকাম ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো। অথবা আরো একটা গ্রাউন্ডের কথা আমরা বলেছি, তাকে আনাটা মনে হচ্ছে অনেক বেশি দেরি হবে এবং অনেক টাকা পয়সা খরচ হবে। অথবা এমনও হইতে পারে যারা অপোজিট পার্টি আছে, বিরোধী পক্ষ যারা আছে, অপোজিট পার্টি ওনাকে ফোর্স করেছে যাতে উনি আসতে না পারে। তাহলে এই সব ক্ষেত্রে আমরা একজন সাক্ষী একটা মামলার মধ্যে একটা স্টেপে যে কথাটা বলেছে, পরবর্তী স্টেপে ওনাকে না এনে আমরা এটা বললে এটা এখানে কি হবে? প্রাসঙ্গিক হবে। অথবা আরেকটা নতুন মামলার ক্ষেত্রে প্রথম মামলা যেটা হয়েছে সেটার কথাগুলো আমরা এখানে সাবমিট করতে পারবো, এটা রিলিভেন্ট হবে, যদিও আমরা এই সাক্ষীকে নিয়ে আসতে পারছি না কারণ উনি ইতিমধ্যে মারা গেছেন, অথবা হি হ্যাজ বিকাম ইনকেপেবল অফ গিভিং এভিডেন্স, অথবা নট ফাউন্ড, অথবা ডিলে অ্যান্ড এক্সপেন্সেস, হিউজ ডিলে অ্যান্ড এক্সপেন্সেস, অথবা আপনার আরেকটা কারণের কথা আমরা বলেছি, অপোজিট পার্টি ওনাকে ফোর্স করেছে যাতে উনি কোর্টে আসতে না পারে। ঠিক আছে, আমাকে একটু কমেন্ট, 33টা একটু কঠিন মনে হচ্ছে, এখানে কঠিনের কোনো কিছু নাই, কঠিনের কিছু নেই, আমরা লগুলোকে কেটে বেটে ছেটে পড়ার চেষ্টা করছি। আর কঠিনই যদি মনে না হয় তাহলে তো আপনি নিজেই পড়ে ফেলতেন। মানে আমার যে এক্সিস্টেন্স, আপনার জীবনে যে আমার যে অস্তিত্বের জানান দেওয়া, এটা তো আসলেই অপ্রয়োজনীয় হয়ে যেত। আই এম হিয়ার। আচ্ছা, 33 জায়গায় 5 শ্রেণীর ব্যক্তির কথা প্রাসঙ্গিক। তাহলে এখানে আমরা যে কথাগুলো আমরা বলেছি এটাকে আমরা সহজভাবে বলে ফেলি, এটাকে এত কাহিনী করার দরকার নাই। এখানে যে কথাগুলো বলেছি এটি হচ্ছে জাস্ট একটা থিওরি, এটা প্র্যাকটিক্যাল কথা বলে ফেলি। ধরেন সকিনা খাতুন একটা মামলায় এসে সাক্ষ্য দিয়েছে, বলেছে সে মিস্টার রহিম সেখানে দখলে ছিল, আমি সেটা দেখেছি, এই কথাটা বলে উনি চলে গেছে। মামলা তো শেষ হয় নাই, মামলা আরো চলতেছে। হঠাৎ করে ওনার যে বক্তব্য উনি অলরেডি একবার দিয়েছে সেটা ওই মামলায়, আপনি চাইলে কোন একটা কারণে ওটা সেখানে আবার কোর্টকে রেফার করতে পারবেন যে সকিনা খাতুন সাক্ষী নাম্বার 3 এই কথাটা বলেছে। সকিনা খাতুনকে কিন্তু আপনি আনেন নাই, সকিনা খাতুন এই কথাটাই মামলায় একবার বলেছিল, আপনি ওনাকে না এনেই সেটা সেখানে সাবমিট করতে পারবেন এবং কোর্ট সেটা প্রাসঙ্গিক হিসেবে নিবে, গ্রহণ করবে কিনা এটা কোর্টের উপর, কিন্তু ইট বিকাম রিলেভেন্ট, এটা আপনি প্রাসঙ্গিক হিসেবে বলতে পারবেন। সকিনা খাতুনকে কোর্টে না এনেই বলতে পারবেন, কেন নিয়ে আসেন নাই, এই যে কোনো একটা কারণ হইতে পারে। আমি বুঝাইতে পেরেছি নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বিষয়, মামলা শেষ, সকিনা খাতুন সেখানে বক্তব্য দিয়েছে কি উনি মিস জরিনা খাতুন সেখানে দখলে ছিল, এটা বলেছিল উনি। এরপরে সকিনা খাতুনকে আর পাওয়া যাচ্ছে না, যে কোনো কিছু হইতে পারে। পরবর্তীতে আবার একটা মামলা হয়েছে, ওই মামলায় আপনি বলতে পারবেন মাননীয় আদালত সকিনা খাতুন 512/2012 এই মামলায় বলেছে আব্দুল কুদ্দুস ওখানে দখলে ছিল, দিস ইজ দ্য প্রুফ। সকিনা খাতুনকে না এনে আপনি এটা এখানে সাবমিট করতে পারবেন, যেহেতু সেটা একটা মামলায় উনি সকিনা খাতুন বলেছিল। আমি বুঝাইতে পেরেছি? কমেন্টে জানাবেন। একজনে বলেছেন ফুয়াদ হাসান গালিব বলেছেন, অর
কেপ্ট আউট অফ দ্য ওয়ে বাই অ্যাডভার্স পার্টি, এটা স্যার 32 দ্বারাই উল্লেখ নাই, সুতরাং এটা কি শুধুই 33 দ্বারার প্রযোজ্য? এটা শুধুই 33 দ্বারাই প্রয়োগ করা যাবে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন এটা 32 দ্বারাই হবে কিনা, তাহলে এটা এই আনসারটা আমরা এখানে আপনার হচ্ছে আন্দাজ আনসার না দিয়ে, যেহেতু এটা রিলিভেন্ট একটা বিষয়, ভালো করে খেয়াল করবেন, যেহেতু এটা একটা রিলিভেন্ট বিষয় এবং ইম্পর্ট্যান্ট বিষয়, মোস্ট ইম্পর্ট্যান্ট, রিলিভেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, কারণ এটা যদি কমন সেন্সে চিন্তা করি এটা 32-এ প্রয়োগ হবে না কেন, আপনি সেটার উত্তর করেন যেটা হবে না কেন। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করেছেন এটা হবে কিনা, আমি জিজ্ঞেস করলাম যেটা হবে না কেন, তাহলে আমাদের সেই আনসারটা আরেকটু বের করতে হবে। আমি প্রশ্নটা রেখে দিচ্ছি এবং এই প্রশ্নটা নিয়ে আরেকটু ক্লিয়ার হয়ে আমরা এটা আনসার করব। এটার জন্য আমাদের দেখতে হবে জাস্টিস মনির যে এভিডেন্স বই আছে, আশা করি ওখানে আমরা ওটা পেয়ে যাব। ঠিক আছে, ওকে ওকে। এবার কি আমরা বুঝাইতে পেরেছি বিচার্য বিষয় পক্ষদ্বয় কি একই হইতে হবে? বিচার্য বিষয় ও পক্ষদ্বয় হইতে হবে, এই কথাটাও কিন্তু নিচে বলা আছে, শর্ত দিয়ে আছে। এখানে কিছু শর্ত দিয়ে আছে, শর্ত কি দিয়ে আছে সেটা আমরা একটু দেখে ফেলি। শর্তের মধ্যে 1 নম্বর শর্ত যেটা দিয়ে আছে, যদি সেকেন্ড মামলা যদি আপনি রেফার করেন তাহলে দেখতে হবে প্রথম মামলার মধ্যে সেকেন্ড মামলার মধ্যে যদি আপনি রেফার করেন তাহলে দেখতে হবে প্রথম মামলার মধ্যে ওনাকে ক্রস করা হয়েছিল কিনা, জেরা করা হয়েছিল কিনা। ঠিক আছে, এটা দেখতে হবে। তাহলে প্রথম মামলা যদি জেরা করা যদি না হয় সাক্ষীকে, তাহলে আপনি এটা রেফার করতে পারবেন না। আরেকটা শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় যে মামলাটা হয়েছে এটা হইতে হবে তাদের একই উভয় পক্ষের মধ্যে, এবং বিচার্য বিষয় কিন্তু ম্যাক্সিমামে সেম হইতে হবে, সাবস্টেন্সিয়ালি সেম হইতে হবে, এই শর্তগুলো বলা আছে। আমরা আরো বেশি ডিপে যেতে পারতাম, আমরা ক্লাসটা নিচ্ছি প্রিলিমিনারি বেসড, এই জন্য অনেক সময় আসলে আননেসেসারিলি বা নেসেসারিলি বেশি ডিপে যেতে পারছি না, কারণ ডিপে গেলে আমরা সেখান থেকে ব্যাক করতে পারবো না। যেমন ডাইং ডিক্লারেশন নিয়ে, শুধু একটা ডাইং ডিক্লারেশন নিয়ে 1 ঘন্টার একটা সেশন নেওয়া সম্ভব। এখন শুধু ডাইং ডিক্লারেশন নিয়ে যদি 1 ঘন্টার সেশন নিই তাহলে এভিডেন্সের উপরে প্রিলিমিনারি প্রিপারেশন আর হবে না, কারণ প্রিলিমিনারি প্রিপারেশনের সিস্টেমটা একটু ডিফারেন্ট। কারণ আমি ভালো করে জানি এখানে প্রশ্নটা কি হবে। এখন আমি অনেকদিন ধরে এখানে আছি, আমি তো জানি আসলে প্রশ্নটা হবে এই ধরনের। তো এই জন্য এই ট্র্যাকের বাইরে প্রিলিমিনারি ক্লাস আসলে আমরা যেতে চাই না, কারণ প্রিলিমিনারি প্রিপারেশন হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম রিটেন প্রিপারেশন। আমি কি বুঝাইতে পেরেছি? কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখছি, আপনাদের কমেন্ট আমার সামনে আছে। অনেক সময় আমি কমেন্ট এখানে পড়ি না, কিন্তু কমেন্ট সবগুলোই কিন্তু আমার সামনে আছে, আমি নিজেও কিন্তু ক্লাসে জয়েন আছি। ওকে ওকে, নুমান স্ট্যান্ডটা নিয়ে আসো মোবাইলের, বুঝতে পেরে। তাহলে আমরা 33-এর বিষয়গুলো বলেছি, বারবার আপনাদেরকে বলছি অবশ্যই বাংলার পাশাপাশি ইংরেজিটা পড়বেন। অনেকে আছে ইংরেজি পড়তে চায় না, অবশ্যই ইংরেজি পড়বেন। আমি বোর্ডে বাংলা খুব কমই লিখতেছি যাতে আপনারা ইংরেজিটা পড়েন। যে ছেলে ইংরেজি পড়ে না, এ ল পড়তে গিয়ে কিন্তু আসলে জীবন অনেক ঝামেলায় পড়ে যাবে, কারণ রেফারেন্সের যত বই সব ইংরেজিতে। আপনি ইংরেজি যদি পড়তে না পারেন, অর্থ তুলতে না পারেন, তাহলে প্র্যাকটিস লাইফে গিয়ে আপনি অনেক প্যারা খাবেন। ঠিক আছে, অনেক বেশি প্যারা খাবেন। আবরার ওয়াসি মোহাম্মদ জিহান বলেছেন, স্যার ধারা মনে রাখতে পারি না, বাকি সব মোটামুটি পারি। ধারা মনে রাখার বিষয়ে যদি কোনো পরামর্শ দিতেন। ধারা মনে রাখার বিষয়টা কিরকম হইতে পারে? এটা মনে না রাখার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হতে পারে আপনি মুখস্থ করার চেষ্টা করেন। আপনি যদি মুখস্থ করার চেষ্টা করেন ধারা 32, 4টা গ্রাউন্ড, ডেথ নট ফাউন্ড, incapable of giving false evidence, expense, delay, 32 cause of death, cause, circumstances, dying relation, এভাবে তো মনে থাকবে না। এটা তো হচ্ছে নিজের উপরে নিজে একটা যুদ্ধ করা, এত কাহিনী করার দরকার নেই। আপনি আমার ক্লাসটা করেছেন না? করেছেন। আপনি বুঝে গেছেন না? বুঝে গেছেন। জাস্ট একবার বাংলা রিডিং পরে চলে যাবেন, কি মনে আছে কি না এটা চেক করারও দরকার নেই। এরপরে আপনি 2-3 দিন পরে আবার একটু দেখে নেবেন, এরপরে পর্বতে আবার দেখে নেবেন। এগুলো আর মনে রাখতে হবে না। এগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পেজ আপনার চোখের সামনে। আপনার চোখ কিন্তু একটা ক্যামেরা, এটা আপনারা সবাই ভালো করে জানেন। চোখ আর ক্যামেরার মধ্যে বেশি পার্থক্য নেই। চোখ কিন্তু ক্যামেরা, চোখে কিন্তু ছবি তুলে নিবে মাস্ট। আপনি বুঝতে পারছেন না যে আপনার চোখ কি করেছে? ওই পেজের কিন্তু ছবি তুলে নিয়েছে, এই পেজের ছবি তুলে ফেলেছে। অনেকগুলো ছবি যখন জোড়া লাগানো হয় তখন এটাকে আমরা বলি ভিডিও। এটা কিন্তু ভিডিও করে ফেলেছে। এই জন্য আমি চোখ বন্ধ করলে দেখতে পাই কোন লয়ের কোথায় কোন শব্দটা আছে। আমি চোখ বন্ধ করলে দেখি, এই যে আমি বুঝতে পারছি, এটা দেখি, এটা হচ্ছে সাধনা। তো ওইভাবে আশা করি আপনারা যাবেন। এটা হচ্ছে বিষয়টা।
নিশি হুসাইন একটা কমেন্ট করেছেন, আপনার কমেন্ট সাক্ষ্য আসবে। আপনার কমেন্টের লাস্ট উত্তর দিও। আর অনেকে আপনারা জয়েন করেছেন একই বিষয় নিয়ে মামলা হলে সিপিসি 11 ধারা বাধা হবে কিনা, ওটা হচ্ছে ভিন্ন একটা বিষয়। ঠিক আছে স্যার, যে কোনো পড়া লিখে লিখে পড়লে মনে থাকে বলেছেন। এই যে আপনি লিখে লিখে পড়ছেন যাতে আপনার মনে থাকে, এই ঝামেলা তো এখানেই। মনে রাখার উদ্দেশ্যে যদি পড়াশোনা করেন তাহলে এটা সার্ভ হবে না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন সেকশন 32 অ্যান্ড 33। বলা হয়েছে যদি রিলিভেন্ট ইস্যু নিয়ে কোনো আচ্ছা একই বিষয় নিয়ে যদি মামলা হয় মিস্টার আনোয়ার হোসেন, সেক্ষেত্রে বাধা হবে কিনা? অনেক ক্ষেত্রে বাধা হবে, অনেক ক্ষেত্রে হবে না। কখন হবে কখন হবে না, ইট উইল বি ডিসকাস ইন সিপিসি সেকশন 10, সেকশন 11 রেস জুডিকাটা, রেস সাবজুডিসে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, মিস্টার আরিফুল হক জয়েন করেছে, আর অনেকে আপনারা জয়েন করেছেন। অনেকগুলো কমেন্ট আপনাদের আমি দেখতে পাচ্ছি। ও থ্যাংক ইউ ভাইয়া, লিখে লিখে পড়বেন, লিখে লিখে পড়বেন। আচ্ছা স্যার, বোঝানোটা সেরকম, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আরেকটু সামনে যাব। তাহলে এভিডেন্সের মধ্যে মিস্টার তাকরিমকে আনতে পারবেন না। এভিডেন্স অ্যাক্ট রিয়েলি অনেক কঠিন একটা সাবজেক্ট। দেয়ান মন জ্ঞান, দুনিয়ার সকল আলো এসে পড়বে আমার চেহারায়, আর কোথাও যাবে না। আপনি শুধু এখন আমার দিকে থাকাবেন, আমাকে মনে করবেন আমি এভিডেন্স অ্যাক্ট। তাহলে সেকশন 32 এবং হচ্ছে আমরা 33 দুইটা দেখে নিলাম। এই 32 এবং 33 পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। আগে 99 বলেছি, এখন বলছি 100%। এখান থেকে পরীক্ষার প্রশ্ন মাস্ট আসবে, প্রতি বছর প্রশ্ন দেখা যায়। 33 থেকে, ও মাই গড, যদিও 33 থেকে প্রশ্ন আসে নাই, মাত্র একটা প্রশ্ন আসছে। 32-এর ডাইন ডিক্লারেশন থেকে কিন্তু রিটেনও প্রশ্ন আসছে, ভালো করে খেয়াল করবেন। 33 থেকে একটা প্রশ্ন আসছে, প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী কি হন? সশস্ত্র বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী, মৃত ব্যক্তি নাকি জীবিত ব্যক্তি। এটা আপনাদের এক্সপ্লেন করার দরকার আছে? কোনো দরকার নেই, আশা করি পারবেন। এবারে আমরা আর কিছু বিষয় নিয়ে কথা বলবো, আশা করি আপনারা থাকবেন। সেকশন 34 থেকে স্টার্ট করে 38, এখানে অনেকগুলো সেকশন, 35, 36, 37, এখানে মোট 5টা সেকশন আছে। এই 5টা সেকশনগুলো আমরা, তাহলে এই 5টা সেকশনে কিছু কিছু বিষয় আছে, এগুলো প্রাসঙ্গিক। আমরা কিন্তু আলোচনাটা এখনো কোথায় আছি? প্রাসঙ্গিক। সেকশন 5-এ আমরা একটা কথা বলেছিলাম, আপনি সব বিষয়ে কোর্টে সাক্ষ্য দিতে পারবেন না, আপনি কোর্টে সাক্ষ্য দিতে পারবেন হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে। এটা কি আপনাদের মনে আছে? আপনি কোর্টে সাক্ষ্য দিতে পারবেন ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে, এবং আপনি সাক্ষ্য দিতে পারবেন ফ্যাক্ট ইন ইস্যুর সাথে রিলিভেন্ট যে বাকি বিষয়গুলো আছে এগুলো নিয়ে সাক্ষ্য দিতে পারবেন যদি রিলিভেন্ট হয়। এখন রিলিভেন্ট হবে কোনটা কোনটা, এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা সেকশন 6 থেকে 55 পর্যন্ত, 56 পর্যন্ত আমরা আমরা দেখতে পাচ্ছি কোনটা কোনটা বলা যাবে। এই যে বলা যাবে এরকম অনেকগুলো বিষয় আমরা অলরেডি বলে ফেলেছি যে এটা আপনি আনতে পারবেন, এরকম আনা যাবে। এরকম আসে হচ্ছে 35, 36, 37, 38, এগুলো আপনি কোর্টে নিয়ে আসতে পারবেন। তবে এই ধারাগুলো, এই যে 5টা ধারা 34, 35, 36, 37, 38, এই ধারা থেকে এখন পর্যন্ত রিটেনে, এখন পর্যন্ত প্রিলিতে, এখন পর্যন্ত ভাইভাতে কোনো প্রশ্ন করা হয়নি। এখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি। তারপরেও আমরা জাস্ট একটু দেখে যাব, একটু দেখে নিতে পারি, জাস্ট এক লাইন 10 সেকেন্ড দেখে নিব। সেকশন 34, হিসাবের খাতা অথবা ডিজিটাল রেকর্ডের বিষয় যখন প্রাসঙ্গিক। হিসাবের খাতার মধ্যে আপনি যেটা লিখেছেন এটা প্রাসঙ্গিক হইতে পারে। কোনো সময় যদি ওই বিষয় নিয়ে যদি কিছু বলতে হয়, হিসাবের খাতাটা আপনি কোর্টে এসে দেখাবেন যে মাননীয় আদালত এখানে বিষয়টা এভাবে লেখা আছে, আপনারা ভিতর থেকে জাস্ট 2-1 লাইন দেখে নেবেন, পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। সেকশন 35-ও দেখে নেবেন, জন্ম সনদ নিয়ে প্রশ্ন উঠেছে, মৃত্যু সনদ নিয়ে প্রশ্ন উঠেছে, বিবাহের রেজিস্ট্রি নিয়ে কথা উঠেছে। তাহলে বিবাহের রেজিস্ট্রিতে কি আছে বালাম দেখে নেবেন, জন্ম সনদের বিষয় এরকম আছে বালাম আছে দেখে নেবেন, চেক করে নেবেন, তাহলে আপনি সেটা প্রাসঙ্গিক হইতে পারে। এরপরে 36টাও দেখে নেবেন, প্রাসঙ্গিক হইতে পারে। 37 প্রাসঙ্গিক, 38 প্রাসঙ্গিক, জাস্ট একটু দেখে নেবেন। এটা হচ্ছে HW, এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করা হয়নি। 34 থেকে 38 থেকে 34 থেকে স্টার্ট করে 38 পর্যন্ত প্রশ্ন করা হয়নি। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন হয়নি। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকটা আইনে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ধারা আছে, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনারা 60 থেকে 70% প্রশ্ন নর্মালি পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা কমাই বলছি আমি, এগুলো 80% আছে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ। কিছু ধারা আছে ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। যেমন আমরা
এভিডেন্স অ্যাক্ট এতদিন পর্যন্ত পড়ছি না, আপনি এখানে দেখবেন যে ঘুরিয়ে ফিরিয়ে কিছু স্পেসিফিক ধারা থেকে প্রশ্নগুলো করা হয়, এর বাইরে যাওয়া হয় না। আচ্ছা, মাইনুল হাসান মোহন বলছেন 36 ধারাটা যদি একটু বলতেন। 36 ধারাটা আপনি একটু দেখে নেবেন, আমি তো অলরেডি একটু বলেছি, বাকিটা একটু আপনি দেখে নেবেন। তারপরও আমি একটু দেখে নিচ্ছি। মানচিত্র, তালিকা, নকশা, ডিজিটাল রেকর্ডে প্রকাশিত বিবৃতি সমূহের প্রাসঙ্গিকতা। এখন ধরেন একটা ম্যাপ, ওখানে বাংলাদেশের মানচিত্র কোথায় কি আছে, তারপরে যে কোনো একটা তালিকা, যে কোনো একটা ধরেন একটা সিডিএ প্ল্যান হইতে পারে, বাইরে কিভাবে হবে, নকশা কিভাবে হবে, এগুলো অনেক সময় প্রাসঙ্গিক হইতে পারে। ঠিক আছে, এগুলো যদি থাকে, এই সম্পর্কিত যদি কোনো বিষয় যদি কোডে আনতে হয়, আপনি এটা রিলিভেন্ট ওয়েতে আপনি এটা কোডে দিতে পারবেন এবং কোড এটা রিলিভেন্ট হিসেবে ধরে নিবে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় নিয়ে আমরা সামনে যাব, সেটা হচ্ছে সেকশন 40। খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 40 নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা আমরা ভালো করেই জানি। 41 থেকে প্রশ্ন আসবে। প্রথমে আমরা 40 একটু দেখে নিতে চাই। সেকশন 40-র উপরে দেওয়া আছে আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এটার হেডলাইন করেছে, আমরা হেডলাইনটা একটু লেখার চেষ্টা করি, কারণ রিটেন পরীক্ষায় প্রশ্ন আসবে কখন আদালতের রায় প্রাসঙ্গিক। তখন আপনারা কিন্তু আনসার করতে পারবেন না when judgment of court are relevant, when judgment of court are relevant, এটা নিয়ে যখন পরীক্ষায় প্রশ্ন আসবে when judgment of court are relevant। রিটেন পরীক্ষায় যখন প্রশ্ন আসবে অনেকে সেকশন 41 লিখে আসবে, 40 লিখে আসবে, কিন্তু এখানে লিখতে হবে আপনাকে 40 থেকে 44 এই ধারাগুলো লিখতে হবে। ঠিক আছে, এগুলো প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রিলিমিনারিতে অলরেডি প্রশ্ন করা হয়েছে, আমরা এটা দেখে নিতে চাই কখন এটা গুরুত্বপূর্ণ। 39 পড়াবেন না, 39 স্কিপ করেছে, এগুলো প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন হয় না, জাস্ট আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, সব পড়ানোর দরকার নেই, কারণ ইটস নট রিলিজিয়াস বুক। ধর্মীয় গ্রন্থের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, এটা যে ধর্মের হোক না কেন, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বিষয়। কিন্তু লয়ের ক্ষেত্রে যেহেতু এটা একটা রিলিজিয়াস বুক না, এখানে আমরা দেখব যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সব বিষয় যদি পড়াই, আমার মনে হয় মাথায় রাখতে পারবেন না। আমরা সেকশন 40 সেকশন 40-এর বিষয় আমরা একটু দেখে নিতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট 40টা ইম্পর্টেন্ট। একটু আগে আমরা একটা রেস জুডিকেটার কথা বলেছি। একটা মামলা ইতিমধ্যে বিচার হয়ে গেছে, একটা মামলা অনয় প্রসাদ দাস বলেছেন কালকে এক্সামও লাগবে না, কালকে এক্সামে আসতে পারে, এটা ভিন্ন বিষয়। ঠিক আছে, পরীক্ষক যদি ওখান থেকে প্রশ্ন করতে চাই করুক, সব প্রশ্ন আপনাকে পারতে হবে না। তো 20% প্রশ্ন আপনি পারবেন না, কোনো সমস্যা নেই। 100% প্রশ্ন পারা লাগবে, কোনো দরকার আছে আপনার? যদি আনকমন প্রশ্ন করে স্কিপ করে চলে যাবেন, ওটা আনসার করার দরকার নেই। সেকশন 40টা আমরা একটু দেখে ফেলি, মোস্ট ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, একটা কোর্টে মামলা হয়েছে, এখন আপনার কথা হচ্ছে এটা তো অলরেডি বিচার হয়ে গেছে, রায় আছে, ডিগ্রি আছে, রায় আছে। এখন আপনি কোর্টে এসে বললেন যে মাননীয় আদালত এটা নিয়ে অলরেডি বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে। তখন আপনি আগের যে মামলাটা হয়েছে একই বিষয় নিয়ে আপনি রায়টা আনতে পারবেন, ডিগ্রিটা আনতে পারবেন, আপনি এসে কোর্টকে দিতে পারবেন, এটা কিন্তু প্রাসঙ্গিক। তাহলে আগের মামলার যে কোনো রায়, ডিগ্রি প্রাসঙ্গিক, সেই বিষয় নিয়ে যদি পুনরায় যদি মামলা হয়, এটাকে আমরা বলি রেস জুডিকাটা। এই জন্য আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে সাক্ষ্য আইনের কোন ধারায় হচ্ছে আপনার রেস জুডিকাটার বিষয়টা বলা আছে। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডির কথা বলা আছে, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, সেকশন 403 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। তাহলে সেকশন 40টা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রিভিয়াস একটা মামলায়, আগের একটা মামলার বিষয়ে, আগের মামলার কোন একটা জাজমেন্ট, কোন একটা ডিগ্রি, এই বিষয় নিয়ে যদি সেম যদি নতুন একটা যদি মামলা হয়, এই মামলায় আপনি কোর্টকে এটা রেফার করে দিতে পারবেন, এটা এখানে প্রাসঙ্গিক। কারণ এই রায় থাকার কারণে এই মামলাটা চলবে না, এটা আপনি কোর্টকে এটা রেফার করে বলতে পারবেন। তাহলে রায় কখন প্রাসঙ্গিক আমরা একটা বিষয় পেয়েছি। ইংলিশটা যদি দেখি, দ্য এক্সিস্টেন্স অফ এনি জাজমেন্ট, এনি অর্ডার, ডিগ্রি হুইচ বাই ল প্রিভেন্টস এনি কোর্ট ফ্রম টেকিং কগনিজেন্স অফ এ সুট। একটা রায় থাকার কারণে, আগে একটা ডিগ্রি থাকার কারণে, একটা অর্ডার থাকার কারণে এই রায়, এই ডিগ্রি, এই অর্ডার কোর্টকে প্রিভেন্টস করছে, কোর্টকে বাধা দিচ্ছে ফ্রম টেকিং কগনিজেন্স অফ দ্যাট কেস, অফ দ্যাট সোর্ট, অফ দ্যাট ইস্যু। এটা কোর্টকে নতুন করে আর একটা বিষয় আমলে নিতে দিচ্ছে না, কারণ ইট হ্যাজ বিন অলরেডি ডিসাইডেড ইন প্রিভিয়াস সুট, ইন প্রিভিয়াস কেস। এটা পরবর্তী মামলায় আনা যাচ্ছে না। তাহলে তখন কোর্ট তো জানবে না যে এটা আছে কিনা, তখন আপনাকে কোর্টকে এটা রেফার করে দিতে পারবেন, ইট উইল বি রিলিভেন্ট।
তাহলে বলা হচ্ছে suit or holding trial is a relevant fact when the question is whether such court ought to take cognizance of such suit or to hold such trial. যখন এই মামলায় নতুন মামলায় যখন প্রশ্ন উঠেছে কোর্ট এই বিষয়টা নিয়ে মামলা আমলে নিতে পারবে কিনা অথবা বিচার চালিয়ে যেতে পারবে কিনা, এই ধরনের যদি প্রশ্ন ওঠে তখন আপনি আগের মামলার প্রিভিয়াস জাজমেন্ট অর্ডার ডিগ্রি এটা এখানে সাবমিট করতে পারবেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের? মামলাটি যদি খারিজ হয় তাহলে পরবর্তী মামলার ক্ষেত্রে ধারা 40 কি প্রযোজ্য? মামলাটি যদি খারিজ হয় সেটা না, আপনার হচ্ছে সেখানে অনেকগুলো বিষয় আছে, এটা কনক্লুসিভলি ডিটারমাইন হইতে হবে। এখন যেটা আগের মামলায় যেটা খারিজ হয়েছে এটা পরবর্তী মামলায় প্রয়োগ করা যাবে কিনা এটা নিয়ে আমরা বিস্তারিত অনেকগুলো কথা বলবো। এখানে অনেকগুলো কন্ডিশন আছে। সেকশন, এটার জন্য আমি সেকশন 10 সিপিসি, ঠিক আছে, ডক্ট্রিন অফ রেস জুডিকাটা, রেস জুডিকাটা 11, ঠিক আছে, আপনার হচ্ছে রেস সাবজুডিস সেকশন 10 সিপিসি, ঠিক আছে। এখানে আমরা দেখব কখন একটা আগের মামলা পরবর্তী মামলায় এটা কি হইতে পারে, রিলিভেন্ট হইতে পারে, একটা পরবর্তী মামলাকে কখন বাধা দিবে, এবং একই সাথে এটা নিয়ে আমরা আলোচনা করব সেকশন 403 সিআরপিসি, ঠিক আছে। যেমন একজনে বলেছেন হচ্ছে যদি খারিজ হয় তাহলে খারিজ হইতে পারে, আসামিকে অব্যাহতি দিতে পারে, আসামিকে খালাস দিতে পারে, তারপরে একটা ইস্যু করেছে আর একটা ইস্যু করে নাই, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা হচ্ছে এখানে যেটা বললাম কখন একটা প্রিভিয়াস মামলা কি করা যাবে, আমরা রেফার করা যাবে, ঠিক আছে, এটা আমরা বলেছি। ওটাতে আমরা ডিপলি ভিতরে যাচ্ছি না, কারণ ইট উইল বি ডিসকাস অন দ্যাট টপিক, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেকশন 40 যে বিষয়গুলো এখানে অনেকগুলো কথা বলা আছে, জাস্ট একটু দেখে নেবেন। পরীক্ষায় অষ্টম জুডিশিয়ারিতে জাস্ট একটা প্রশ্ন করেছে, রেস জুডিকাটার বিষয়টা সাক্ষ্য আইনের কোথায় দেখা যাচ্ছে, এটা 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 প্রশ্নটা করেছে, এটা আপনারা পারবেন। এবারে আমরা আরেকটা বিষয় দেখব, সেকশন 41, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 41-41-এ বলা হচ্ছে প্রবেট, এখানে কিছু বিষয় আছে, প্রবেট, অ্যাডমিরালটি, আরেকটা বিষয় এখানে বলেছে সেটা হচ্ছে ম্যারেজ, আরেকটা বলছে ইনসলভেন্সি বা দেউলিয়াত্ব, ইনসলভেন্সি অথবা হচ্ছে দেউলিয়াত্ব। তাহলে এগুলো বিষয়ে কোর্টের একটা সিদ্ধান্ত আছে, কোর্টের একটা কি আছে, রায় আছে। তাহলে আপনি প্রবেট, অনেকে প্রশ্ন হচ্ছে প্রবেট মানে কি জানেন, দেখি কেউ পারে কিনা, হোয়াট ইজ প্রবেট? প্রবেট না প্রবেট। তাহলে প্রবেট অথবা অ্যাডমিরালটি অথবা বিবাহ অথবা দেউলিয়াত্ব নিয়ে কোন একটা কোর্টে মামলা হয়েছে, চারটা বিষয় নিয়ে 41-এ বলা আছে। প্রবেট নিয়ে মামলা, অ্যাডমিরালটি নিয়ে মামলা, তারপর হচ্ছে বিবাহ নিয়ে মামলা, দেউলিয়াত্ব নিয়ে মামলা, এটা একটা কোর্টে মামলা হয়েছে, কোর্ট একটা রায় দিয়েছে। তাহলে এই রায়টাও কিন্তু পরবর্তীতে সবার উপর কিন্তু এটা কি হবে, অ্যাপ্লিকেবল হবে, সবার উপরে, সার্বজনীন, ঠিক আছে, এটা সবার উপরে, যারা মামলার পক্ষ তাদের উপরে যেমন প্রয়োগ হবে, দুনিয়ায় বাকি যারা আছে তাদের উপরে কিন্তু এটা কি করা যাবে, অ্যাপ্লিকেবল করা যাবে। একজনে বলেছেন প্রবেট মানে হচ্ছে উইল, প্রবেট মানে উইল না, এটা হচ্ছে হোয়াট ইজ প্রবেট, প্রবেটটা কি সেটা বলে ফেলি। এখন ধরেন সকিনা খাতুন একটা উইল করেছে, উইল মানে কি, উইল হচ্ছে আফটার ডেথ আপনার প্রপার্টিগুলো কিভাবে বন্টন হবে, কে কতটুকু পাবে, এটা হচ্ছে এটাকে আমরা বলি উইল, যেটা আফটার ডেথ কার্যকর হয়, মৃত্যুর পরে কার্যকর হয়। আর হেবা যদি করলে তাৎক্ষণিক কার্যকর হয়ে যায়। তাহলে আপনি যদি উইল করলেন তাহলে আপনার সম্পত্তিগুলো কিভাবে বন্টন করা হবে, কে এটা বন্টন করবে, কে এক্সিকিউটর হবে, নির্বাহটা কে করবে, কাজটা কে করবে। আপনি উইলটা করলেন, দেন হচ্ছে আপনি না সকিনা খাতুন, দেন হচ্ছে সকিনা মারা গেল। তাহলে মারা যাওয়ার পরে উইলের যিনি এক্সিকিউটর আছেন তাহলে উনি চাইলে কাজগুলো করতে পারবেন না, ওনাকে কোর্টের একটা পারমিশন লাগবে। উনি কোর্টে একটা দরখাস্ত দিবেন, দরখাস্ত দেওয়ার পরে কোর্ট ওনাকে সার্টিফাই করে একটা সার্টিফিকেট দিবে, একটা রায় দিবে, একটা সনদ দিবে, ওই সনদের নাম হচ্ছে প্রবেট। এই জন্য আমরা এটাকে বলি প্রবেট কেস। আমি বুঝাইতে পেরেছি, এটাকে বলা হয় প্রবেট কেস। অনেকে বলছেন উইল সংক্রান্ত দলিল, উইল সংক্রান্ত দলিল, এটা কোনো উত্তর হইল? এটা হোয়াট ইজ প্রবেট, এটা স্পেসিফিক উত্তর দিতে হবে যে এটা কি আসলে। কোর্ট যেটা আপনাকে দিচ্ছে, আপনি ইউ আর দ্য এক্সিকিউটর অফ দিস উইল, অফ দিস ডিড, এই যে আপনাকে মেনশন করে দিয়ে দিচ্ছে আপনি এটা এইভাবে করবেন, দেন হচ্ছে আপনি এটা আপনাকে যেটা দেওয়া হলো, যে ডকুমেন্টটা দেওয়া হলো, ওই ডকুমেন্টের নাম হচ্ছে প্রবেট। প্রবেট মানে উইল সংক্রান্ত দলিল, এটা কোনো কথা, উইল সংক্রান্ত দলিল হইতে পারে নাকি, এমনি এটা বলে ফেললে হবে না। তো এটা তো আপনাকে জানতে, উইল সংক্রান্ত অনেক ধরনের দলিল থাকতে হবে, তাহলে কোন ধরনের দলিল, ঠিক আছে। এখন ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন। পরীক্ষায় 41 থেকে কোনো প্রশ্ন করা হয়নি। স্যার আরেকটু বলেন প্রবেট কি, প্রবেট বানানটা ভুল লিখেছেন সাবিকুন নাহার, আমি প্রবেট কি লিখেছেন, আমি লিখেছি বি দিয়ে, তাহলে বির উচ্চারণ কি ব হবে, বিতে ব, ঠিক আছে, এটা এইভাবে ভুল লিখলে তো হবে না। তাহলে প্রবেট কি,
সকিনা খাতুন, প্রথমে জানতে হবে উইলটা কি। উইল হচ্ছে মৃত্যুর পরে আপনার সম্পত্তিটা কিভাবে বন্টন করা হবে সেটার একটা ব্যবস্থাপনা আপনি করে যেতে পারেন, যে এভাবে এভাবে হবে। সেখানে আপনি উইলের একজন এক্সিকিউটর করবেন, যিনি কাজগুলো করে দিবে। দেন হচ্ছে আপনি না সকিনা খাতুন, সকিনা খাতুন এটা করলো, দেন উনি মারা গেল। মারা যাওয়ার পরে যাকে এক্সিকিউটর করা হয়েছে উনি কোর্টে কি করবে, একটা আবেদন করবে। কোর্ট এক্সিকিউটরকে সার্টিফাই করে একটা কি দিবে, একটা ডকুমেন্ট দিবে। ওই ডকুমেন্টের নাম হচ্ছে প্রবেট। ঠিক আছে, উইল সংক্রান্ত দলিল সবাই বই দেখে বলতেছে। আচ্ছা ঠিক আছে, বইয়ে যেটা আছে বইয়ে যেটা আছে, আদালতে উইল বা শেষ ইচ্ছাপত্রের সত্যতা প্রমাণীকরণ। আচ্ছা ওকে, জাজমেন্ট ইন পার্সোনামটা কি? পার্সোনাম হচ্ছে আমি আপনার জায়গা নিয়ে একটা মামলা করলাম, আপনি আপনার জায়গাটা আমার কোর্ট একটা রায় দিল, এই জায়গাটা মিস্টার করে দিলে এটা রকিনের। এটা হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনাম। এটা শুধু আপনি এবং আমার ক্ষেত্রে প্রযোজ্য। এখন করিম যদি বলে, মিস্টার আব্দুল কুদ্দুস যদি বলো ওখানে আমি জায়গা পাবো, সে মামলা করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তার উপর প্রয়োগ করা যাবে না, কারণ এটা হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনাম। কিন্তু একটা উইলের বিষয়ে, অ্যাডমিরালটি বিষয়ে, বিবাহ সম্পর্কে, দেউলিয়াত্ব সম্পর্কে যদি কোনো রায় হয়, এটা হচ্ছে কনক্লুসিভ, এটা সবার উপর বাধ্যকর। বুঝতে পেরেছি? নিশি হোসেন বলেছেন মৃত্যুর পর সম্পত্তি বন্টন করা, এটা তো উত্তর হয় নাই, এমনি একটা আন্দাজে বলে ফেলে নাকি। এরপরে আপনার হচ্ছে সেকশন 42, এটা আপনারা দেখে নেবেন। সেকশন 41 আমরা যেগুলো বলেছি, আমরা 4টা বিষয়ের কথা বলেছি, অ্যাডমিরালটি, প্রভেট, বিবাহ এবং হচ্ছে দেউলিয়াগুলো ছাড়া বাকি যে রায়গুলো আছে বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিন্তু প্রাসঙ্গিকতা আছে, এগুলো প্রাসঙ্গিক, এটা একটু দেখে নেবেন। রুমানা আক্তার বলেছেন নতুন প্রিলি মাস্টারটা কি বের হয়েছে? রুমানা আক্তার, আপনি ক্লাসে আছেন, ক্লাসের মাঝখানে এটা এই প্রশ্নটা কি হলো? আপনি হুট করে, মানে এটা হচ্ছে ক্লাসে, অনেক সময় আমরা যখন ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, তো যারা সামনে আসে তারা ক্লাস করতো কিছু কিছু বিষয়ে, আবার অনেকের পিছনে উঠে থাকতো, তারা ঘুমাইতো। হুট করে ধরেন হচ্ছে পড়াচ্ছে, হুট করে পিছন থেকে একজন বলবে যে কি একটা, মানে এমন কিছু একটা বলে ফেললো, মানে সবাই আমরা হাসি ক্লাসে। তো আপনি এখানে, আমি পড়াচ্ছি প্রবেট, আমি পড়াচ্ছি অ্যাডমিরালটি, আমি পড়াচ্ছি সেকশন 40, পরীক্ষা আসতে পারে, এটা হচ্ছে ইন কানেকশন উইথ সেকশন 10, সেকশন 11 অফ সিপিসি, সেকশন 403 অফ সিআরপিসি। তারপর আমরা সেকশন 41 এর বিষয়ে বললাম, 41 4টা বিষয়ের কথা বললাম, আপনি হুট করে বললেন যে প্রিলি মাস্টার কি বের হয়েছে। এটা কোনো কথা হলো? দেখি দোষ আমার নাকি আপনার? আই ডোন্ট নো। গ্রুপে অনেক সময় বলে যে মেসেজ দিয়ে না, তারপর অনেকে টেক্সট দেয়, লাইক দেয়, তখন চিন্তা করি এটা কি আমার অপরাধ? জীবনে কি এমন দোষ করেছি, কি এমন অপরাধ করে ফেলেছি, হে আল্লাহ কি এমন পানিশমেন্ট দিচ্ছ? এরপরে আমরা আরেকটু সামনে যাই, সেকশন 42 আমরা বললাম। সেকশন 43 একটু দেখে নেবেন, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন খুব কমে আসে। তারপরে একটু দেখে নেবেন, সব যদি আমি পড়িয়ে ফেলি তাহলে আপনি কি পড়বেন? আপনার মাথাটা কাজ করবে না, আপনাকে একটু চেষ্টা করতে হবে বোঝার জন্য, তখন হচ্ছে মাথাটা ফ্রি হবে, ব্রেন ফ্রি হবে, ব্রেন কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে যাই। তাহলে সেকশন 43 একটু দেখে ফেলবেন। এরপরে সেকশন 44 একটু আমরা দেখে ফেলি, এটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ। সেকশন 44টা গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা দেখে ফেলি। মনিরুল ইসলাম বলছেন সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড প্রবলেম হচ্ছে। নাদবি ইসলাম, হঠাৎ করে আবার সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা সাউন্ড একটু চেক করবো। এখন ঠিক আছে? একটু আওয়াজ হচ্ছে, জির জির করতেছে। অনেক কিছু করবে ক্লাসে, যেহেতু আমরা আছি, অনেক কিছু করবে, এমন অনেক কিছু হবে যা হয়নি আগে। কসকস। আশা করি এখন ঠিক আছে। এখন ক্লিয়ার, কোনো সমস্যা নাই। কত সমস্যা আমাদের জীবনে, সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়, আমার ক্যামেরা, আমার মোবাইল, আমাদের নেটও মাঝে মাঝে ওরকম হয়ে যায়। তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এবারে আমরা একটু সামনে যাই।
তাহলে জীবনে অনেক সময় আমরা সেটা টেনশনে পড়ে যাই, কি অপরাধ করলাম আল্লাহ, তুমি কোথায় নিয়ে আসলা এই মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, এবার আমরা সেকশন 44 একটু দেখে নিব। রশিদ আহমেদ বলছেন, কি অপরাধ আমার যে আমার কোনো প্রশ্নই স্যার দেখছেন। আপনি কি প্রশ্ন করেছেন দেখি, আপনি কি প্রশ্ন করেছেন একটু দেখতে চাই, আপনার প্রশ্ন কই। আপনি উপরে একটা লাভ ইমোজি দিয়েছেন, বইতে লেখা স্যার উইল সংক্রান্ত দলিল মানেই হচ্ছে প্রবেট। আচ্ছা, এই জন্য তো বই ছাড়াও মাঝে মাঝে টিচারের প্রয়োজন হয়। ঠিক আছে, বই মানে একটা বই, কিন্তু একজন টিচার মানে হচ্ছে একটা লাইব্রেরি। এটা তো আমি প্রায় সময় বলি। সেকশন 44, তাহলে সেকশন 44-এ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। এখন অপোজিট পার্টি রায় নিয়ে আসছে, ও মাই গড, জাজমেন্ট নিয়ে আসছে। সে যদি রায় নিয়ে আসে, সে যদি জাজমেন্ট নিয়ে আসে, আপনি সেই জাজমেন্টের এগেনস্টে কোর্টে বলতে পারবেন যে মাননীয় আদালত, এই জাজমেন্টটা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে। এই জাজমেন্টে এমন একটা আদালত দিয়েছে যার কোনো এখতিয়ার নেই, প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছে, ষড়যন্ত্রের মাধ্যমে নেওয়া হয়েছে, অথবা এখতিয়ারবিহীন আদালত এটা দিয়েছে বলে আপনি সেটা কি করতে পারবেন, অপোজ করতে পারবেন। এটা 44-এ বলা আছে। একই শব্দ বিভিন্ন জনের মোবাইলে ভিন্ন ভিন্ন রকম। আচ্ছা, এবারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ক্ষেত্রে চলে যাব, চলেন সেটা দেখি। রশিদ আহমেদ বলেছেন 32 ও 33-এর মধ্যে মূল পার্থক্যটা কি। 32-এর ক্ষেত্রে আমরা কোনো মামলার কথা বলি নাই, আগে কোনো মামলা আছে ওরকম কোনো কিছু বলেছি, বলি নাই। এবং আগে যার কথাটা আমরা এখানে রেফার করেছি উনি সাক্ষী, উনি আগে কোথাও সাক্ষী দেয় নাই। বেসিক পার্থক্যটা কোন জায়গায় দেখেন, 32-এর মধ্যে যার কথা বলেছি উনি কি কোথাও সাক্ষী দিয়েছে, উনি কোর্টে এসে সাক্ষী দিয়েছে, দেয় নাই। কিন্তু 33-এর যার কথা বললাম উনি হচ্ছেন একজন সাক্ষী, উনি ইতিমধ্যে কিন্তু সাক্ষ্য দিয়েছে, হয় সেম মামলা দিয়েছে, না হয় আরেক মামলা দিয়েছে একই বিষয় নিয়ে। তাহলে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, 32-এ যিনি উনি কোথাও সাক্ষ্য দেয় নাই, 33-এরটা কিন্তু অলরেডি একবার কোর্টে আসছে এবং সাক্ষ্য দিয়েছে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন 32 and 33, এবং দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, এবারে আমরা আরেকটা বিষয় নিয়ে চলে যাই, সেটা হচ্ছে তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক। মোস্ট ইম্পর্টেন্ট 45 এবং 51, তৃতীয় পক্ষ, থার্ড পার্টি। ঠিক আছে, থার্ড পার্টির ওপিনিয়ন কখন আপনি নিতে পারবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 45 থেকে স্টার্ট করে 51, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। থার্ড পার্টির ওপিনিয়ন। নর্মাল বিষয় হচ্ছে আমি আপনার বিরুদ্ধে মামলা করেছি, আমি কথা বলবো, আপনি কথা বলবো, আমার সাক্ষী আসবে, আপনার সাক্ষী আসবে, এখানে থার্ড পার্টি কেন আসবে, থার্ড পার্টির কোনো কাজ নেই। দিস ইজ দ্য এক্সেপশন এবং দিস ইজ দ্য রুলস অফ এভিডেন্স। সাক্ষ্য আইনের একটা নিয়ম হচ্ছে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে থার্ড পার্টি নিয়ে আসতে হবে। কেন থার্ড পার্টি নিয়ে আসতে হবে, কারণ ওই বিষয় সম্পর্কে এক্সপার্ট লাগবে। অনেক সময় আমরা নিজেরাও পারি না। হাতের দলিলের লেখা নিয়ে প্রশ্ন রয়েছে, আমি কোর্টে মামলা করেছি, মাননীয় আদালত এই দলিলটা একটা জাল দলিল, এটাকে জাল মর্মে ঘোষণা করা হোক, ভুয়া মর্মে ঘোষণা করা হোক, ডিক্লারেশন মামলা করেছি সেকশন 42। এখন কোর্ট তো নিজেও, কোর্ট কেমনে বুঝবে এটা হাতের লেখা কিনা, কোর্ট তো হাতের লেখার উপর কোর্টের তো কোনো ডিগ্রি নেই, কোনো ডিগ্রি নেই, কোনো এক্সপার্টনেস নেই। তখন কোর্ট কি করবে, হাতের লেখার যারা এক্সপার্ট আছে তাদের কাছে পাঠাবে, সিআইডির কাছে পাঠাবে। তাহলে তারা একটা, এখন ধরেন প্রশ্ন, ভিকটিমের শরীরে রক্ত পাওয়া গেছে, এখন এই রক্তটা আদৌ ভিকটিমের কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। তখন ওই রক্তটা পরীক্ষা করার জন্য তাইলে একজন এক্সপার্ট লাগবে, এটা মামলার কোনো পার্টি পারবে না, এটা আদালত নিজেও পারবে না। তাহলে এরকম কিছু কিছু বিষয় আছে যে ক্ষেত্রে আসলে এক্সপার্টের প্রয়োজন হতে পারে। একটা ভিডিও নিয়ে আসছেন কোর্ট আপনি, এখন ভিডিওটা আসল না নকল এটা নিয়ে প্রশ্ন যদি উঠে তখন এক্সপার্ট লাগবে। এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে এক্সপার্টের প্রয়োজন হয়। তাহলে তৃতীয় পক্ষ হিসেবে যারা যারা স্কিল পারসন, ওই বিষয়ে দক্ষ, তাদের যখন কোনো অপিনিয়ন যখন আমরা নিই তখন ওই ব্যক্তিদেরকে আমরা বলি এক্সপার্ট, এবং তাদের অপিনিয়নটাকে বলি এক্সপার্ট অপিনিয়ন। ওকে, পরীক্ষা এটা নিয়ে আপনার হচ্ছে কি আসবে, প্রশ্ন আসবে এক্সপার্ট অপিনিয়ন। তাহলে কোন কোন বিষয়ে কোর্ট এক্সপার্ট অপিনিয়ন নিতে পারে, অপিনিয়ন অফ এক্সপার্ট, এক্সপার্টের অপিনিয়ন, এক্সপার্ট অপিনিয়ন, অপিনিয়নের, আচ্ছা এক্সপার্টস অপিনিয়ন, এক্সপার্টের অপিনিয়ন আর কি, এটা এক্সপার্ট অপিনিয়ন না, এক্সপার্টস অপিনিয়ন। ঠিক আছে, মানে এক্সপার্টের অপিনিয়ন, অপিনিয়ন অফ এক্সপার্ট। তাহলে কোর্ট কখন অপিনিয়ন অফ এক্সপার্ট নিতে পারে এটা এখানে বলা আছে, কোন কোন ক্ষেত্রে নিতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ফরেন ল, সায়েন্স, ফিজিক্যাল অর ফরেন্সিক এভিডেন্স। হোয়াট ইজ ফরেন্সিক এভিডেন্স আপনারা ভালো করে জানেন, এটা আমরা সেকশন 3-তে আলোচনা করেছি। ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে আর অনেকগুলো বিষয়, রক্ত, বীর্য, আর অনেকগুলো চুল, এগুলো শনাক্ত করে অনেকগুলো বিষয় নিয়ে আমরা বলেছি।
তারপরে হচ্ছে ডিজিটাল রেকর্ড, আর্ট, আইডেন্টিফাই অফ হ্যান্ডরাইটিং, ফিঙ্গার ইমপ্রেশন, তারপর হচ্ছে ফুটপ্রিন্ট, ফার্ম ইমপ্রেশন, তারপর আইরিশ ইমপ্রেশন, টাইপ রাইটিং, ইউজেস অফ ট্রেড অর টেকনিক্যাল টার্মস, আইডেন্টিটি অফ পার্সন অর অ্যানিমাল, এগুলো নিয়ে যারা পার্সোনালি যারা স্কিল আপনার হচ্ছে আচ্ছা আপনি রশিদ আহমেদ, আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে রশিদা বলেছি না। আপনার সবসময় হচ্ছে আসলে যখন নাম বলবে ফুল নামটা বলে না, আপনি হয়তো এটা দেখেন নাই। আমাদেরকে ইউনিভার্সিটিতে যখন টিচাররা যখন ক্লাসে বলতেন আমাদেরকে কিন্তু নামের প্রথম অংশে বলতেন, এই যে হে রায়হান কেমন আছো, ঠিক সেমভাবে আপনি ক্লাসের ক্ষেত্রে আমার মনে হয় নামের প্রথম অংশ বলা হয় আর কি, ফুল নামটা বলা হয় না যখন মুখে বলে, তবে লেখার সময় ফুল। তাহলে 45 আমরা দেখলাম হচ্ছে অপিনিয়ন অফ এক্সপার্ট। তাহলে কোন কোন ক্ষেত্রে হবে এটা পরীক্ষার জন্য, রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এখান থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন করবে, আনসার করতে পারবেন না, নিচের কোনটা নয়, তখন কি করবেন, জামিলে পড়বেন। এই জন্য আমাদের 13টা এগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এখানে উদাহরণগুলো যদি আমরা দেখি, পরীক্ষায় প্রশ্ন হয়েছে, প্রশ্ন হচ্ছে বিষক্রিয়ার দ্বারা এর মৃত্যু ঘটানো হয়েছে কিনা। যে বিষক্রিয়ার ফলে এর মৃত্যু ঘটেছে বলে মনে করা হচ্ছে, সেই বিষক্রিয়ার ফলে যে সকল লক্ষণ দেখা যায় সেই সম্পর্কে আপনি অপিনিয়ন নিতে পারেন। ঠিক আছে, ধরেন আরেকজনকে মারা হয়েছে, কিসের মাধ্যমে মারা হয়েছে, বলা হচ্ছে বিষের মাধ্যমে মারা হয়েছে, তা আদৌ বিষের মাধ্যমে মারা হয়েছে কিনা। তারপরে অস্ত্র বিশেষজ্ঞ আছে, তখন ওখানে পাঠাইতে পারেন। অথবা কোনো একজন ডিএনএ টেস্ট করতে হচ্ছে, তাহলে ডিএনএ যারা বিশেষজ্ঞ আছে সেখানে পাঠাইতে পারেন। হ্যান্ডরাইটিং নিয়ে সমস্যা হলে যারা এক্সপার্ট আছে তাদের কাছে পাঠাইতে পারেন। এখানে হচ্ছে আপনার এই বিষয়গুলো বলা আছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে একটু দেখে নেবেন। যে 13টা ক্ষেত্র আছে এগুলো রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো দেখি আমরা। সাক্ষ্য আইনের কোন দ্বারা বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে বলা আছে, জুডিশিয়ারির প্রশ্ন, এটা আপনারা পারবেন। বিশারদের মতামত নিয়ে আদালতের জন্য কি, এটা ভেরি সিম্পল কোয়েশ্চেন। এটা আদালতের জন্য জীবনও বাধ্যতামূলক না, এটা আদালতের ইচ্ছা, নিতেও পারে নাও নিতে পারে, এটা বাধ্যকর নয়। এটা হচ্ছে আদালতের জন্য হচ্ছে বিবেচনামূলক, ডিসক্রিশনারি পাওয়ার। আশা করি পারবেন। সেকশন 45 অ্যাড হও আমরা একটু দেখে ফেলি। এটা হচ্ছে এটা এক্সট্রা নতুনভাবে অ্যাড করা হয়েছে 45A। 45A হচ্ছে ফরেন্সিক প্রমাণ সম্পর্কে জাস্ট একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এক্সট্রাভাবে। তাহলে ফরেন্সিক প্রমাণ যেগুলো ফিজিক্যাল এভিডেন্স, এগুলো আমরা সেকশন 3তে বলেছি। ফরেন্সিক কোনটা কোনটা সেটা বলেছি। এখন সেটা নিয়ে যদি কোনো একটা এভিডেন্স যদি আপনি দিতে চান, এখানে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কি শর্ত দিয়েছে, তখন আদালতের একটা পারমিশন লাগবে যে এই ধরনের একটা এভিডেন্স আমরা দিতে চাচ্ছি, এবং রিপোর্টটা কিন্তু অপোজিট পার্টিকে পাঠাইতে হবে। এই সম্পর্কে যদি কোনো একটা রিপোর্ট যদি থাকে সেটা অপোজিট পার্টিকে দিতে হবে। দুইটা শর্ত দেওয়া হয়েছে ফরেন্সিক এভিডেন্স সম্পর্কে। তাহলে আদালতের অনুমতি নিতে হবে। যদি কেউ যদি সাক্ষ্য দিতে চায় অ্যাজ এ ফরেন্সিক এভিডেন্সের এক্সপার্ট হিসেবে, তখন আদালতের পারমিশন নিতে হবে, এবং একই সাথে প্রতিবেদন যেটা বিশেষজ্ঞের যেটা রিপোর্ট, এটা অপোজিট পার্টিকে দিতে হবে। এটা একটু দেখে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন করা হয় নাই। ঠিক আছে, এরপর আমরা সেকশন 46 একটু দেখে নিবেন, লেস ইম্পর্টেন্ট একটু দেখে নিবেন। মোস্ট ইম্পর্টেন্ট দেখবো হচ্ছে 47, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যান্ডরাইটিং। তাহলে এখন একটা প্রশ্ন উঠেছে, এই যে হ্যান্ডরাইটিং, এখন প্রশ্ন উঠেছে এই হ্যান্ডরাইটিংটা আসলে মিস্টার করিমের কিনা। এই ধরনের একটা প্রশ্ন আদালতের কাছে উঠেছে, এটা মিস্টার করিমের কিনা, এই হাতের লেখাটা কার, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তাহলে সেকশন 47-এ বলা হচ্ছে, যদি প্রশ্ন উঠে যে লেখাটা কার, সেই ক্ষেত্রে কিছু ব্যক্তির স্টেটমেন্ট এখানে প্রাসঙ্গিক হবে। কার কার, যারা অপর ব্যক্তিকে লিখতে দেখেছে। আমি আজকের ক্লাসে যখন লেখা শুরু করলাম আপনারা দেখেছেন, তাহলে আপনারা বলতে পারেন যে উনি বোর্ডে লেখার সময় উনি এভাবে লিখেছে, তাহলে আপনাদের কথাটা এখানে প্রাসঙ্গিক। অপর ব্যক্তির লিখিত কোনো দলিল পেয়েছে, আমি আপনাদেরকে লিখে চিঠি পাঠিয়েছি, নোট পাঠিয়েছি, তখন আপনারা বলতে পারবেন যে এই ধরনের একটা চিঠি উনি আমাদেরকে লিখেছিলেন, এটা প্রাসঙ্গিক। স্বাভাবিক কাজকর্ম হিসেবে যে ব্যক্তি অপর ব্যক্তির হাতের লেখার সাথে পরিচিত, আমি ক্লাসে প্রতিদিন লিখি, আপনারা এই লেখার সাথে পরিচিত, সুতরাং আপনাদের বক্তব্য রিলেভেন্ট। উদাহরণ দিয়ে আছে, দেখে নেবেন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেকশন 47, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ওপিনিয়ন ইজ টু হ্যান্ড রাইটিং হোয়েন রিলিভেন্ট, এটা কোন ধারার বিধান, 47। এরপরে কখন কখন এটা রিলিভেন্ট একটু দেখে নেবেন, আশা করি এর বাইরে থেকে প্রশ্ন হবে না। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 47-এর এ, এটাও নতুনভাবে যুক্ত করা হয়েছে, সেকশন 47A, এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে। আমরা এটা একটু দেখে নিই। ডিজিটাল স্বাক্ষর, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি
আগে ছিল শুধু আমরা হাতে সিগনেচার করতাম, এখন কিন্তু ডিজিটাল স্বাক্ষর চলে আসছে। ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষরগুলো প্রোডাকশনকারী কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা বলি সার্টিফাইং অথরিটি। তাহলে এই ক্ষেত্রে সার্টিফাইং অথরিটির অপিনিয়নটা রিলিভেন্ট, প্রাসঙ্গিক, পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এটা কোথায় আছে, আপনার এটা কোন ধারার বিধান, এই ধরনের প্রশ্নগুলো হইতে পারে, একটু দেখে নেবেন। সেকশন 48টা একটু দেখে নিতে পারেন। যদি কোনো অধিকার নিয়ে যদি প্রশ্ন ওঠে, প্রথা নিয়ে, এই ধরনের কোনো প্রথা এই গ্রামে ছিল কিনা, এই গ্রামে প্রতি শুক্রবারে মাইক বাজানো হইতো কিনা, এই গ্রামে বিয়ে হলে ডান্স হতো কিনা, এগুলো হচ্ছে প্রথা। এক এক ধরনের এক এক কালচার আছে, এগুলো নিয়ে যদি প্রশ্ন ওঠে। তারপরে কোনো অধিকার নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে যারা ওই এলাকার যারা মানুষ ছিল আগে তাদের যদি কোনো মতামত থাকে, এগুলো প্রাসঙ্গিক, একটু দেখে নেবেন। তারপরে 49 রীতিনীতি সম্পর্কে বলা হয়েছে, এগুলো লেস ইম্পর্টেন্ট বাট দেখে নেবেন। তাহলে 48, 49 এগুলো একটু দেখে নেবেন, লেস ইম্পর্টেন্ট বাট দেখে নেবেন। 50 একটু দেখে নিতে পারেন, আত্মীয়তার সম্পর্কে মতামত। তাহলে আপনি আমার ভাই কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। মিস্টার করিম রহিমের বাবা কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তখন এই সম্পর্কে ধরেন যারা তাকে দেখেছে ভাই হিসেবে, অথবা তাদের বাকি আত্মীয় স্বজনদের অপিনিয়নগুলো আপনারা নিতে পারেন। এখানে এগুলো বলেছে সদস্য হিসেবে বা অন্য ব্যাপারে যাদের জ্ঞান লাভের সুযোগ ছিল তারা এটা বলতে পারে। এখন প্রশ্ন উঠেছে সকিনা খাতুন মিস্টার রহিমের স্ত্রী কিনা। তো এখন আপনি গিয়ে বলতে পারেন ইয়েস, আমি তাদের বিবাহতে আমি উপস্থিত ছিলাম, আমি সেখানে কাচ্চি গিয়েছিলাম, তাদেরকে আমি গিফট করেছি। এই যে গেস্ট হিসেবে তারা যে স্বামী স্ত্রী সেটা দেখার সুযোগ আমার হয়েছে। তাদের প্রথম অ্যানিভার্সারিতে আমি এই যে গেস্ট হিসেবে ইনভাইটেড ছিলাম। তাহলে ফ্যামিলির মেম্বার হিসেবে অথবা অন্যভাবে আপনি যদি জানেন যে তাদের সম্পর্কের বিষয়ে, তাহলে আপনার বক্তব্যটা হচ্ছে প্রাসঙ্গিক। মানে আপনি কোর্টে বলতে পারবেন, এটা কোর্ট গ্রহণ করবে কিনা এটা কোর্টে সিদ্ধান্ত নিবে। এটা 134-এ বলা হচ্ছে একটা রিলিভেন্ট স্টেটমেন্ট, একটা রিলিভেন্ট এভিডেন্স, এটা কোর্ট অ্যাকসেপ্ট করবে কিনা, ইট উইল বি ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট অনলি। সেকশন 50 আশা করি পারবেন, পরীক্ষায় প্রশ্ন আসে নাই। এখানে উদাহরণ যেগুলো দিয়েছে এগুলো একটু দেখে নিতে পারেন। এরপরে 51 একটা বলেছে, কেউ যদি কোনো মতামত দেয় তাহলে ওই মতামতটা কেন দিয়েছে, ওই মতামতের কারণটাও প্রাসঙ্গিক। ধরুন আমি একটা ওপিনিয়ন দিয়েছি যে বিষয়টা আসলে এরকম, আপনারা আমাকে প্রশ্ন করেছেন এটার কালার কি, মানে এই পানিগুলোর কালার কি, আমি বললাম যে লাল। তাহলে কেন লাল, এটারও বেশি কিছু গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডগুলো প্রাসঙ্গিক, এগুলো পরীক্ষার জন্য লেস ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে পরীক্ষা থেকে যে প্রশ্নগুলো আপনাদের হতে পারে, ঠিক আছে, আমরা তো আজকে অনেকগুলো সেকশন দেখলাম। আপনারা 32 থেকে প্রশ্ন পাবেন, আবার 32-এর মধ্যে 32-এর 1 থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বেশি। 33 থেকে প্রশ্ন পাবেন, 40 থেকে প্রশ্ন পাবেন, 41 থেকে পাবেন, 45 থেকে পাবেন, 45-এর এ থেকে পাবেন, 47 থেকে পাবেন, 47-এর এ থেকে পাবেন। এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 100%। আর এর বাইরে আরো কয়েকটা সেকশন আমরা একটু দেখতে বলেছি, 48, 49, 50, এই তিনটা একটু দেখে নিতে পারেন। আর এর বাইরে সেকশন 34 থেকে স্টার্ট করে সেকশন 39 এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এবং হচ্ছে লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি সবসময় অ্যানালাইসিস করে পড়াশোনা করাতে পছন্দ করি, ঢালাওভাবে না, কারণ আমি মনে করছি আপনাদেরও লিমিটেশন আছে। আর এটা তো ধর্মীয় গ্রন্থ না যে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার জীবনের জন্য দরকারও নেই। ঠিক আছে, তো সুতরাং আমার টিচিং মেথডটা একটু ডিফারেন্ট। তবে আমি সবসময় বিশ্বাস করি আমার ক্লাসের বাইরে থেকে আসলে প্রশ্ন হয় না, এরকম একটা রিওয়ার আছে। আজকে থেকে 1 বছর আগে সম্ভবত আমি ক্লাসে সিপিসি পড়াচ্ছিলাম। তো সিপিসি পড়ার সময় আমি অর্ডার 32 পড়াচ্ছিলাম। সেখানে বলেছি এই অর্ডারের মধ্যে কি আছে আমি বিস্তারিত যাচ্ছি না, যেহেতু একটা সামারি ক্লাস ছিল। পরীক্ষায় যদি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটার উত্তর হবে 5000 টাকা। এটা হচ্ছে আপনার ওই যে পপারের ক্ষেত্রে, মানে কখন আপনি নিজেকে পপার হিসেবে পরিচয় দিতে পারবেন, আপনি বিনা টাকায় মামলা করতে পারবেন। তখন সেখানে বলা ছিল যদি আপনাকে মামলার যেটা মোকদ্দমার যেটা বিষয়বস্তু সেটা ছাড়া যদি আপনার কাছে যা আছে সেটার মূল্য যদি 5000 টাকা হয়, তাহলে আনসার হবে কত, 5000। পরীক্ষায় ইন্টারেস্টিংলি প্রশ্নটা আসছে, হয় গত বার কাউন্সিলের আগের বার কাউন্সিল পরীক্ষায়। এখন ওটা তো 5000 টাকা উত্তর ছিল, আমি সেখানে আর কিছুই পড়াই নাই, বলছি যে আসলে উত্তর হবে 5000। এখন আমার এক স্টুডেন্টকে চট্টগ্রাম কোর্টের আরেকজন ছিল যে বলছে রায়হান ভাই প্রশ্ন পাই, নাহলে উনি এটা কিভাবে বললো। তো এটা আসলে এক্সপেরিয়েন্স, কারণ হচ্ছে ধরেন আজকে প্রায় 5 ইয়ার্স প্লাস আমি যখন ইউনিভার্সিটির 3rd ইয়ারে ছিলাম, আমি আমার বন্ধুদেরকে পড়িয়েছি, আমার নিজের ক্লাসমেট আমি পড়িয়েছি সিআরপিসি, পেনাল কোড, এভিডেন্স 3rd ইয়ারে। ফার্স্ট ইয়ার 2nd ইয়ার থাকতে আমি কাউকে পড়াইনি, তবে এমনি প্রাইভেটে পড়িয়েছিল স্টুডেন্ট, কিন্তু 3rd ইয়ারে আমি ফর্মালি আমার বন্ধুদেরকে পড়িয়েছি, আবার আমার বন্ধুদের থেকে পড়েছিও, এরকম কয়েকজন আছে। 4th ইয়ারে এসে আমি গণহারে পড়িয়েছি 4th ইয়ার।
তো যার কারণে যদি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যদি আমি যদি পড়ানো স্টার্ট করি, তাহলে আমি টিচিংটা লতে স্টার্ট করেছি অনেক আগে। এটা হইতে পারে তাহলে 2016 সাল হবে সম্ভবত, ল পড়ানো স্টার্ট করেছি। আমার যদি ইউনিভার্সিটি 13 হয়, তাহলে আপনার হচ্ছে 13, 14, 14, 15, 2 বছর